ওকে, তো চলেন আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি। আমরা আজকে দেখব প্রেপোজিশন। ওকে, দেখেন, কিছু কিছু পড়াশোনা আছে যেগুলো আপনি একদিনে আসলে পড়তে পারবেন না। 2 দিনে না, আপনি 2 দিন বা একদিন বা এক সপ্তাহে আপনি ওই নির্দিষ্ট টপিকটা আসলে পড়ে শেষ করতে পারবেন না। ইংরেজি গ্রামারের মধ্যে একটা টপিক হচ্ছে প্রেপোজিশন, যেটা আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনি একদিনে 2 দিনে বা 3 দিনে এই প্রেপোজিশন কখনোই পড়ে শেষ করতে পারবেন না। তো একদিনে শেষ করতে পারবো না তাইলে আপনারা একদিনে পড়ান কেন, এটা আপনারা প্রশ্ন করতে পারেন। এখন আমরা একদিনে পড়াই কেন, এটার কারণ হচ্ছে যে আসলে আমাদের পড়াইতে হই বলাই যে একদিনে ক্লাসটা নিতে হয়। তবে আমরা এবার ছোট্ট একটু স্ট্র্যাটেজি ফলো করব। সেটা হচ্ছে, আমরা একটা ক্লাসে সব প্রেপোজিশন পড়াবো না। প্রেপোজিশনের আপনারা জানেন যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জেনারেল প্রেপোজিশন এবং আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। জেনারেল প্রেপোজিশন কোনটা? জেনারেল প্রেপোজিশন হচ্ছে জেনারেল কিছু নিয়ম কানুন আছে, প্রেপোজিশনের কিছু বেসিক আছে। এই বেসিক গুলো যদি আপনি মোটামুটি জানেন, তাহলে আপনার আপনি মোটামুটি বেসিকের মধ্যে থেকে প্রশ্ন আসলে এই উত্তরগুলো আপনি করতে পারবেন। আর আরেকটা যে পার্ট, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হচ্ছে পুরোটাই মুখস্থ নির্ভর, কিছু কিছু বোঝার জিনিস আছে, তবে ম্যাক্সিমামটাই হচ্ছে মুখস্থ নির্ভর। তো আমরা আজকের ক্লাসে কেবল এই জেনারেল প্রেপোজিশনটাই কভার করব, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা কভার করব না। তাহলে এটা কি পড়বো না? না, পড়বো। আমি আপনাদেরকে কিছু নির্দিষ্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের একটা লিস্ট দিব, এই লিস্টটা আপনারা পেয়ে যাবেন আগামীকালকে। এবং এই লিস্টটা ধরে প্রতিদিন আপনাদের ডেইলি এক্সামে প্রশ্ন থাকবে, 10টা বা 15টা করে প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে অবশ্যই পড়া দিব, যে কোন সিকোয়েন্সে পড়বেন সেটারও একটা একটা রুটিন দিয়ে দিব। সেই অনুযায়ী আপনারা পরীক্ষা দিবেন। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো এইভাবেই শেষ করব। আর আজকে আমরা কেবল প্রেপোজিশনের বেসিক নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা শুরু করি। বাংলাতে যদি বলা হয় যে প্রেপোজিশন আসলে কি বা বাংলাতে আসলে কি বোঝায়, তাহলে আমরা বাংলা গ্রামারে যে কারক বিভক্তি পড়ি, প্রেপোজিশন হচ্ছে সেটাই, কারক বিভক্তি মোটামুটি বলা যায়। আপনি যদি একটু প্রেপোজিশন শব্দটা খেয়াল করেন, তাহলে এখানে আপনি দুইটা অংশ পাবেন। একটা হচ্ছে পজিশন এবং আরেকটা হচ্ছে প্রি। প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান। তার মানে প্রেপোজিশন মানে হলো পূর্বে অবস্থান। এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে পূর্বে অবস্থান না হয় বুঝলাম, কিন্তু কার পূর্বে অবস্থান? আমরা এটা একটা সেন্টেন্স দিয়ে বোঝার চেষ্টা করি, একটা না দুইটা সেন্টেন্স দিয়ে বোঝার আমরা চেষ্টা করি। দেখুন, এখানে দুইটা সেন্টেন্স আছে এবং দুইটা সেন্টেন্সেই বিফোর শব্দটা হচ্ছে কমন। প্রথম বাক্যটাতে বলা হলো উই হ্যাভ নেভার মেট বিফোর, আমরা পূর্বে কখনোই, আমাদের দেখা হয় নাই, পূর্বে আমাদের কখনো দেখা সাক্ষাৎ হয় নাই। 2 নম্বর বাক্যে বলা হলো লেটস মিট বিফোর 7 o'clock, চলো 7টার আগে দেখা করি। এইখানে প্রথম যে বিফোরটা আছে, যদি প্রশ্ন করা হয় এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, আপনারা মোটামুটি এখানে যারা আছেন 80% আমার বিশ্বাস সঠিক উত্তরটাই করতে পারবেন। এই বিফোরটা হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? আপনি যদি এই ভার্বকে প্রশ্ন করেন যে আমরা কখন দেখা করলাম বা কখন দেখা করেছিলাম, তাহলে আপনি উত্তর পাবেন পূর্বে বা আগে দেখা করেছিলাম। তাহলে আমরা জানি কোন একটা ভার্বকে যদি আপনি কখন, কোথায়, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করেন, তখন যে উত্তরটা আপনি পাবেন সেই উত্তরটা হচ্ছে অ্যাডভার্ব। দ্বিতীয় যে বাক্যটা আছে সেখানে একটু খেয়াল করুন, লেটস মিট বিফোর 7 o'clock, চলো আমরা 7টার আগে দেখা করি। দেখুন এইখানে এই যে 7 o'clock যদি বলা হয় এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, আপনারা মোটামুটি এখানে 95% সঠিক উত্তরটা করতে পারবেন যে এটা হচ্ছে একটা নাউন। 7 o'clock হচ্ছে একটা নাউন। এখন প্রশ্ন আসতে পারে যে এটা যে নাউন, কেন এটা নাউন হইলো? কারণ এটা তো আমি বলতে পারি যে আমরা কখন দেখা করব, তাহলে তো আমি এখানে ইজিলি বলতে পারি যে 7টায় দেখা করব, তাহলে এটা কেন নাউন হইলো, কেন এটা অ্যাডভার্ব হইলো না? হ্যাঁ, এটার প্রশ্নটা ভ্যালিড। আপনারা নাউনের ক্লাসে বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ক্লাসে নিশ্চয়ই দেখেছিলেন যে একটা প্রেপোজিশনের পরে সবসময় নাউন বা প্রোনাউন হয়। যেহেতু এই বিফোর হচ্ছে একটা প্রেপোজিশন,
সুতরাং তারপরের যেই ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই নাউন বা প্রোনাউন হবে। সুতরাং 7 o'clock হচ্ছে নাউন, এবং এই যে বিফোর, বিফোর হচ্ছে একটা প্রেপোজিশন। প্রেপোজিশন। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে একই শব্দ সে অ্যাডভার্বও হতে পারে আবার প্রেপোজিশনও হতে পারে। একই শব্দ যে প্রেপোজিশনটা হইল সেটা আমরা কিভাবে বুঝবো? অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে প্রেপোজিশনের পরে হয় নাউন থাকবে না হয় প্রোনাউন থাকবে। তাহলে 7 o'clock হচ্ছে নাউন, বিফোর হচ্ছে প্রেপোজিশন। এইবার আপনি যদি এই পুরোটা চিন্তা করেন, এই বিফোর 7 o'clock এই পুরোটা যদি আপনি চিন্তা করেন, তাহলে এই পুরোটা মিলে হবে একটা অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে প্রেপোজিশন কোথায় বসে? প্রেপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। আপনি মোটামুটি একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে পারেন যে প্রেপোজিশন মূলত নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে এই নাউন বা প্রোনাউনকে বিয়ে করায় দেয়, সম্পর্ক স্থাপন করে। তো বিয়ে করেই তো সম্পর্ক স্থাপন করতে হয় লিগালি, তাহলে সে বিয়ে করায় দেয়। ঠিক আছে? মোটামুটি এটা আপনি বলতে পারেন। আমাদের বাংলাদেশে অনেকগুলো বিয়ের অনেকগুলো শব্দ আছে, যেমন আমাদের গ্রামে বলে হাঙ্গা। হাঙ্গা শব্দটা আপনারা জানেন? আমাদের হচ্ছে লোকাল ভাষা, বলে হাঙ্গা। হাঙ্গা মানে হচ্ছে বিয়ে। তারপরে শাদি, শাদি মানে হচ্ছে বিয়ে, যদি আমরা বলি বিয়ে শাদি। তারপর একটা হচ্ছে যে নিকা, হ্যাঁ, নিকা মানে কিন্তু হচ্ছে বিয়ে। তো যাই হোক, এখন আসেন, তাহলে আমরা বুঝলাম নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে কে? প্রেপোজিশন। বসে সে কি করবে? বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক করবে বা বিয়ে করায় দিবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এই যে এখানে বলা আছে, শো হাউ আ নাউন অর প্রোনাউন কানেক্টস টু আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। এই যে দেখেন এখানে বলছে কানেক্ট করা, সংযোগ করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে সংযোগটা কিভাবে করতেছে দেখেন। দ্য ক্যাট সেট অন দ্য সোফা। বিড়ালটা সোফার উপরে বসে আছে। তাহলে দেখেন, আমি যদি এই অনটাকে ছাড়া বাক্যটাকে কল্পনা করতে চাই, বা আপনি যদি একটু এই অনটাকে ছাড়া বাক্যটা কল্পনা করেন, তাহলে বাক্যটা কি হইলো? দ্য ক্যাট সেট দ্য সোফা। হয়? হয় না। কিন্তু আপনি যখন মাঝখানে অন বসিয়ে দিলেন, তখন কিন্তু একটা অর্থপূর্ণ বাক্য আপনি পেয়ে যাচ্ছেন। দ্য ক্যাট সেট অন দ্য সোফা, বিড়ালটি সোফার উপরে বসেছিল। তাহলে আমরা এটাও বলতে পারি যে প্রেপোজিশন মোটামুটি ভার্ব এবং নাউনের সাথে একটা সম্পর্ক করে দেয়। যেমন দেখেন, এই যে সেট, সেট হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে আছে হচ্ছে অন, অন হচ্ছে প্রেপোজিশন, দা সোফা এই পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এই মুহূর্তে আমরা একটা ডায়াগ্রাম দেখব, এবং ডায়াগ্রামের মাধ্যমে কিছু কমন কমন প্রেপোজিশনের এক্সাম্পল বা কমন কমন প্রেপোজিশনের ব্যবহার আমরা জানার চেষ্টা করব। দেখুন, এইখানে আপনি একটা স্কয়ার দেখতে পাচ্ছেন, যদি এটা পুরোপুরি স্কয়ার শেপ আসলে হয় নাই, কিছুটা হচ্ছে আয়তাকার হয়ে গিয়েছে। যাই হোক, আমি ধরে নিচ্ছি যে এটা একটা চতুর্ভুজ। এটা অবশ্যই একটা চতুর্ভুজ। আচ্ছা, দেখেন, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটার ঠিক উপরের দিকে অথবা ভেতরের দিকে অথবা পাশে অথবা নিচে অথবা কোনায় কোন জায়গায় কোন প্রেপোজিশন বসে সেটা একটু আমরা এখন জানার চেষ্টা করব। দেখেন, এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের একদম ভেতরে যদি কোনো কিছু হয়, একদম ভেতরে যদি কোনো কিছু হয়, এই বাউন্ডারির মধ্যে যদি কোনো কিছু হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে ইন। সেটাকে আমরা বলবো ইন, ইনসাইড। ইনও বলতে পারি অথবা আমরা ইনসাইডও বলতে পারি। এই চতুর্ভুজের একদম ঠিক উপরে, একদম লাগোয়া উপরে কোনো কিছুর যদি অবস্থান হয়, তখন সেটাকে আমরা বলবো অন। সামথিং ইজ অন দ্য বক্স। ধরুন আমি যদি এটাকে একটা বক্স মনে করি, তাহলে আমি বলতে পারবো সামথিং ইজ অন দ্য বক্স। অন দ্য বক্স। ঠিক আছে? তার মানে অনটা কখন বসে? কোনো কিছুর উপরে, একদম লাগোয়া উপরে, তখন সেটা অন বসে। যেমন আপনারা এখন কোথায় কোথায়, কে কোথায় বসে আছেন? কেউ হয়তো চেয়ারে বসে আছেন, কেউ হয়তো ফ্লোরে বসে আছেন, কেউ হয়তো টেবিলে বসে আছেন। না, টেবিলে তো বসা হয় না। টেবিলের উপরে বই থাকে, টেবিলে আপনি কেন বসবেন? টেবিলে হবে না। টেবিলের উপরে আপনি বই রেখেছেন, টেবিলের উপরে আপনি ফোন রেখেছেন, সেখানে ফোন রেখে আপনি পড়াশোনাটা করছেন। যেমন আমি একটা চেয়ারের উপরে বসে আছি, এই যে আমি চেয়ারের ঠিক উপরে বসে আছি, এটাকে বলা হবে অন। ঠিক আছে? এখন এই উপরে অর্থে কিন্তু আরো দুইটা প্রেপোজিশনও ব্যবহার হয়। একটা হচ্ছে অ্যাবাভ এবং আরেকটা হচ্ছে ওভার। এখন কখন অ্যাবাভ হয় এবং কখন ওভার হয়? যদি কোনো কিছু লাগোয়া উপরে না হয়, লাগোয়া উপরে না হয় মানে এই যে এটা তো বক্সের সাথে লেগে আছে, তখন আমরা অন বসিয়েছি। কিন্তু যদি একটু উপরে হয়, লাগোয়া উপরে না, একটু উপরে, যেমন ধরেন এখন আপনারা যেই রুমে বসে আছেন, সেই আপনার মাথার উপরে নিশ্চয়ই একটা ফ্যান ঝুলছে, আপনার
মাথার উপরে নিশ্চয়ই একটা লাইট আছে, আপনার মাথার উপরে ছাদ আছে, ঠিক না? এই যে আর কোনো কিছুর উপরে বসে থাকা, স্থির হয়ে থাকা, এইটাকে বলা হয় অ্যাভাব। যেমন আপনি বলতে পারেন এরকম, দেয়ার ইজ এ লাইট অ্যাভাব মাই হেড, দেয়ার ইজ এ ফ্যান অ্যাভাব মাই হেড। আপনি কিন্তু বলতে পারবেন না অন, অন কিন্তু বলতে পারবেন না। যদি এরকম হইতো যে আপনি একটা টুপি পরে আছেন, আপনি একটা হিজাব পরে আছেন, তাহলে আপনি বলতে পারতেন যে আই হ্যাভ এ ক্যাপ অন মাই হেড, তাহলে মানে ক্যাপ, ক্যাপটা আপনার মাথার উপরে, ঠিক আছে? তাহলে অ্যাভাব মানে উপরে, কিন্তু সেটা যদি উপরে স্থির অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা অ্যাভাব বলি। এখন আসেন, যদি এরকম হয় যে কোনো একটা কিছু আপনার মাথার উপর দিয়ে চলে গেল, গতিশীল অবস্থা, মাথার উপর দিয়ে চলে গেল, তখন আপনি বলবেন ওভার। যেমন আপনি, যেমন বললাম যে আ বার্ড, আ বার্ড ফ্লিউ ওভার মাই হেড, একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। তাহলে যখন এরকম উড়ে চলে যাওয়া বোঝানো হবে তখন আপনি সেখানে ওভার ইউজ করবেন, ঠিক আছে? এখন এটা আপনি কিভাবে মনে রাখতে পারেন? আপনি এটা মনে রাখতে পারেন এইভাবে, যেমন ধরেন এই যে ওভার, ওভারের মধ্যে ওভারের শুরুতে একটা ও আছে, তাহলে ও, ও দিয়ে ও, এটা অনেকটা চাকার মতো দেখায়। তাহলে চাকা কি করে? চাকা হচ্ছে ঘুরে, সবসময় গতিশীল থাকে। তাহলে এইভাবে আপনি একটা আম, একটা হিন্টস দিয়ে মনে রাখতে পারেন যে ওভার, ওভার শব্দের অর্থ উপরে, তবে সেটা যদি গতিশীল অবস্থা উপর দিয়ে চলে যায় তখন সেটাকে আমি ওভার বলবো। তবে এখানে আরেকটা ছোট্ট এক্সাম্পলও আছে, সেটা আমি একটু পরে দিচ্ছি। এখন আসেন যে আমরা তো উপরে শিখলাম, এবার আসেন আমরা নিচের দিকে শিখি। আমরা দেখলাম যে কোনো একটা বক্সের উপরে যদি লাগোয়া উপরে থাকে তখন আমরা অন বসাই, আর যদি বক্সের ঠিক লাগোয়া নিচে থাকে, একদম নিচে, সেক্ষেত্রে আমরা বলতে পারি আন্ডার, ঠিক আছে? যেমন ধরুন যে আপনি যদি একটা চেয়ারে বসে থাকেন, আপনার সামনে যে টেবল আছে, টেবলের নিচে ধরেন কি আছে, টেবলের নিচে থাকতে পারে একটা পানির বোতল, থাকতে পারে টেবলের নিচে আপনার জুতো, থাকতে পারে টেবলের নিচে আপনার পিসি থাকতে পারে। তাহলে এই ধরনের নিচে বোঝানো হলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আন্ডার, ঠিক আছে? ধরেন আমি বললাম যে আই থিংক দেয়ার ইজ এ ঘোস্ট আন্ডার মাই বেড, আমি মনে মনে চিন্তা করছি যে আমার বেডের নিচে একটা ভূত আছে, ঠিক আছে? এই আপনারা আবার চেক করে দেখবেন কিনা যারা খাটের উপর বসে আছেন, ধরেন আপনি বেডের নিচে তাকাইলেন, বেডের নিচে তাকায় দেখলেন যে আপনার মধ্যে আরেকজন বসে আছে, আপনার দিকে তাকায় হাসতেছে, তাহলে কেমন হয় বলুন তো? ধরেন আপনি, আপনার কাছে মনে হইলো যে খাটের নিচে কেউ একজন আছে, আপনি তাকালেন দেখলেন যে আপনি বসে আছেন, তাহলে কেমন হবে? এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা, মানে হরর মুভির খুব জনপ্রিয় একটা থিম হচ্ছে এইটা, ঠিক আছে? বা ধরেন আপনি টয়লেটে ঢুকলেন, টয়লেটে ঢুকে আপনি দেখলেন যে আপনার মধ্যে আরেকজন টয়লেটের মধ্যে দাঁড়ায় আছে, ঠিক আছে? তাহলে কেমন হবে? আর যাই হোক, তো দেখেন এই বক্সটার ঠিক নিচে যদি হয় তখন সেটাকে আমরা বলবো আন্ডার, একদম নিচে। এখন আন্ডার এটা হচ্ছে নিচে, কিন্তু আরো কিছু শব্দ আছে যেগুলো দিয়ে আমরা নিচে মিন করি, যেমন সেটা হচ্ছে বিলো, বিলো মানেও কিন্তু নিচে। এই বিলো এবং আন্ডার নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে, এই মুহূর্তে জাস্ট এতটুকু মাথায় রাখেন যে আন্ডার মানে হচ্ছে খানিকটা নিচে, আর বিলো মানে হচ্ছে অনেক নিচে। তবে এটার আরো কিছু ব্যাখ্যা আছে সেটা আমরা সামনের দিকে পড়বো। আমরা ছোটবেলায় কিছু ছন্দ বলতাম এরকম, ওই যে ইফ যদি ইজ হয়, আন্ডার নিচে, হ্যাভ আছে, চাবি ইংরেজি কি? আপনারা বলতেন এরকম, আমরা এরকম বলতাম। তাহলে সেই আন্ডার মানে হচ্ছে নিচে। এখন আসেন, যদি এরকম হয় যে এই একটা কিছু পাশ দিয়ে চলে গেল, এই যে ধরেন যে পাশ দিয়ে এরকম চলে গেল, পাশ দিয়ে চলে গেল, যদি এরকম পাশ দিয়ে চলে যায় সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে বাই। পাশ দিয়ে চলে যাওয়া বুঝাইলে আমরা বসাবো হচ্ছে বাই। বাই আজ কিছু এক্সাম্পল আছে, আমরা সেটাও দেখবো। এখন আসেন টু, সবসময় মনে রাখবেন যে স্টার্টিং পয়েন্ট যেটা, ধরেন আপনি কোনো জায়গায়, কোনো জায়গা কোনো জায়গায় আপনি যাবেন, আপনি কই যাবেন? ধরেন আপনি হচ্ছে ঘুরতে যাবেন, সেটা হতে পারে সিলেট, সেটা হতে পারে কক্সবাজার। ধরলাম আমি আপনি আপনি হচ্ছে কক্সবাজার ঘুরতে যাবেন। আপনি কোত্থেকে যাবেন? আপনি ঢাকা থেকে যাবেন, তাহলে ঢাকা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট, ঢাকা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। তাহলে ঢাকা যদি আপনার স্টার্টিং পয়েন্ট হয়, তাহলে এই যে আপনি কক্সবাজারের দিকে যাচ্ছেন, ঢাকা থেকে আপনি কক্সবাজারের দিকে যাচ্ছেন, যেটা আপনার ইন পয়েন্ট হবে, যেটা আপনার ইন পয়েন্ট হবে, সেই ইন পয়েন্টের আগে আপনি টু ব্যবহার করবেন। যেমন আপনি বললেন আই এম ট্রাভেলিং, অথবা আই এম ট্রাভেলিং টু
টু কক্সবাজার, আমি কক্সবাজারের দিকে যাচ্ছি। হ্যাঁ, তাহলে যেটা আপনার ইন পয়েন্ট থাকবে, ট্রাভেলের যেটা আপনার ইন পয়েন্ট থাকবে, সেখানে সেইটার সাথে আপনি বসাবেন টু। তাহলে আপনার স্টার্টিং পয়েন্টের সাথে আপনি কি বসাবেন? স্টার্টিং পয়েন্টের সাথে আপনি বসাবেন ফ্রম। ফ্রম বসাবেন, তার মানে হচ্ছে ধরেন ওই যে আমরা ছোটবেলায় চিঠি লিখতাম, চিঠির মধ্যে ওই যে শেষের দিকে আমরা একটা বক্স আঁকতাম। হ্যাঁ, বক্সের মধ্যে এক জায়গায় লিখতাম ফ্রম, আরেক জায়গায় লিখতাম টু। ইংরেজিতে, বাংলায় লিখতাম প্রেরক এবং হচ্ছে প্রাপক। তাহলে যিনি হচ্ছে প্রেরক, যিনি হচ্ছে প্রেরণ করেন, প্রেরকের জায়গায় আমরা লিখতাম ফ্রম, আর প্রাপক যেখানে লিখতাম সেখানে লিখতাম আমরা হচ্ছে টু। তার মানে কোন একটা ইন পয়েন্ট, ইন পয়েন্টের আগে আমরা বসাবো টু, আর যেটা আমার আপনার স্টার্টিং পয়েন্ট সেখানে আপনি বসাবেন হচ্ছে ফ্রম। এই গেল টু এবং হচ্ছে ফ্রমের ব্যবহার। এরপর আসেন যে কোনো কিছুর ভেতর দিয়ে যদি কোনো কিছু ভেদ করে চলে যায়, ভেদ করে চলে যাওয়া মানে কি? ভেদ করে চলে যাওয়া মানে হচ্ছে দেখবেন ওই যে বিভিন্ন মুভিতে দেখায়, হ্যাঁ, যে একদিকে গুলি করেছে, গুলিটা এই দিকে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে গেছে। হুম, এই যে ঢুকে বের হয়ে যাওয়া, এটাকে বলা হয় হচ্ছে থ্রু। ঠিক আছে, একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বের হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে থ্রু। আর ধরেন এটা একদিকে ঢুকে আরেক দিকে বের হইলো না, ঢুকতেছে, কোনটা কিছু কোনটা কিছু ভিতরে ঢুকতেছে, সেক্ষেত্রে আপনি বসাবেন হচ্ছে ইনটু। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে, জাস্ট এখানে বেসিক ধারণাটা আমি দিচ্ছি, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে। কোনো কিছু ভিতরে ঢুকছে, এটাকে আপনি বলবেন ইনটু। তাহলে সে ভিতরে ঢুকলো, আবার ধরেন এই ভেতর থেকে সে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি বলবেন আউট অফ। ঠিক আছে, তাহলে ভেতরে ঢুকছে এক্ষেত্রে হবে ইনটু, আর যদি বের হয়ে যায় সেক্ষেত্রে আপনি বলবেন আউট অফ। আর এই বক্সটার বাইরে যদি কোনো কিছু থাকে, অনেক বাইরে, সেক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে আউটসাইড। ঠিক আছে, তাহলে এই যে মোটামুটি প্রেপোজিশন গুলোর যেই বেসিক ধারণা, না আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমি অ্যাবাভ এবং হচ্ছে ওভার, এইটার এইটার মধ্যে বলেছিলাম যে এখানে ছোট্ট একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা একটু আপনাদেরকে বলি। ধরেন আমি যদি এরকম বলি যে আই হ্যাভ অ্যান আমব্রেলা ওভার, অথবা হচ্ছে অ্যাভাব মাই হেড। আই হ্যাভ অ্যান আমব্রেলা ওভার অথবা অ্যাভাব মাই হেড, এইখানে কোনটা উত্তর হবে? এখানে কি অ্যাবাভ হবে নাকি ওভার হবে? এখন নর্মালি যদি আপনি চিন্তা করেন, তাহলে যে সূত্রটা আমরা একটু আগে দেখেছিলাম, যে কোনো কিছু যদি লাগোয়া উপরে থাকে সেক্ষেত্রে আমরা অন বসাই, আর কোনো কিছু যদি উপরের দিকে স্থির থাকে সেক্ষেত্রে আমরা অ্যাবাভ বসাই। এখন আমব্রেলা ছাতা, এটা তো স্থির আছে, সেক্ষেত্রে তো অ্যাবাভ হওয়ারই কথা, একদম ইয়ে অনুসারে, যুক্তি অনুসারে। কিন্তু এই ক্ষেত্রে অ্যাবাভ হয় না, এই ক্ষেত্রে উত্তরটা হয় হচ্ছে ওভার। কেন এটা ওভার হইলো? এখানে হচ্ছে ব্যতিক্রমী একটা নিয়ম আছে। ধরেন আমি আরেকটা এক্সাম্পল দিই। আম, ধরেন হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল, টেবিলের উপরে আপনি একটা টাকার বান্ডিল রাখছেন। যাদের অনেক টাকা পয়সা আছে তারা টেবিলের উপরে একটা টাকার বান্ডিল রাখছেন। ওকে, তাহলে আপনি এখন কি বলবেন? আপনি বলবেন দেয়ার ইজ এ বান্ডেল অফ মানি অথবা বান্ডেল অফ টাকা অন দ্য টেবিল। ঠিক আছে, আচ্ছা, এখন এই আহ, এই বান্ডেলটা আপনি কারোর জন্য আপনি রেখে যাচ্ছেন এখানে, কেউ একজন এটা আয়সা নিবে। এখন যে আয়সা নিবে সে এখানে নাই, সে হয়তো কোনো জায়গায় আছে, অন্য কোনো জায়গায়। আপনি কি করলেন? এই বান্ডেলটার উপর একটা বই চাপা দিলেন, এরকম একটা বই আপনি চাপা দিয়ে রাখলেন যাতে এই বান্ডেলটা কোথাও উড়ে চলে না যায়। এখন আসেন, আপনি যদি এখন এখন যদি এটাকে বলা হয়, আপনি কি বলবেন? যে দ্যার ইজ এ বুক, দ্যার ইজ এ বুক ওভার দ্য বান্ডেল নাকি অ্যাবাভ দ্য বান্ডেল? এখন এটা আপনি কি বলবেন? আচ্ছা, দেখেন এই যে বান্ডেলটা, বান্ডেলটার উপরে যে বইটা আছে, এটা পুরা বান্ডেলটাকে কভার করে ফেলছে না? পুরো বান্ডেলটা কিন্তু কভার করে ফেলছে। এরকম যদি কভার করে ফেলে সেক্ষেত্রে আমরা ওভার বসাই। আবার খেয়াল করেন, আমব্রেলা ছাতা, ছাতাটা আপনার মাথাটাকে পুরা ওভার করে একদম ফুল ফুল কভার করে ফেলছে না? ফুল কভার করে যেহেতু ফেলেছে, এই কারণে এখানে ওভার হবে, এখানে অ্যাবাব হবে না। ঠিক আছে, এখন আবার তাহলে যুক্তি দিতে পারেন যে ঠিক আছে ভাই, এই যুক্তি মানলাম, এই যুক্তি আমরা এখন বুঝতে পারছি। এখন যদি হয় যে আম, যদি বলি স্কাই ইজ ওভার আওয়ার হেড,
নাকি অ্যাবাভ আওয়ার হেড, ঠিক আছে। অথবা বললাম দ্য সান ইজ ওভার আওয়ার হেড নাকি অ্যাবাভ আওয়ার হেড। তাহলে এটা কি হবে? তাহলে এখন আপনারাই নিজেরাই উত্তর করতে পারবেন যে ভাই একটু আগে যে যুক্তি আপনি দিয়েছেন সেই যুক্তি অনুযায়ী অবশ্যই এখানে ওভার হওয়ার কথা, এবং এটাও ওভার হওয়ার কথা, কারণ এটা তো আমাদেরকে ঢেকে রাখছে কিন্তু, ঠিক না? আকাশ তো অনেক বড়, তাহলে আমাদের মাথার উপরে আকাশ, তারপরে সান, সূর্য অনেক বড় আমাদের উপরে। এখন আসেন আমব্রেলার যে ব্যাপারটা, আমব্রেলার কিন্তু এটা একটা মেজার আছে, হ্যাঁ, আপনার ঠিক মাথার উপরে ছাতাটা আপনাকে কভার করে রাখছে, এটা একটা মেজারমেন্ট করা যায়, এবং এটা যে অল্প দূরত্বে আছে এটা একটা মেজারমেন্ট করা যায়। কিন্তু যদি এরকম অনেক উপরে হয়, যেমন এই যে আকাশ, আকাশ বলতে আকাশ বলতে আসলে আমরা যেটাকে আকাশ বলি ওটা তো আসলে আকাশ না, ওটা এটা আপনারা জানেন, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন বা যারা এই সম্পর্কে আইডিয়া রাখেন তারা তো জানেন এটা তো আসলে আকাশ না, এটা তো হচ্ছে আমরা যেটা দেখি এটা হচ্ছে হচ্ছে বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডলটা তো আমাদের অনেক উপরে, এবং এটা কিন্তু কোনো ধরনের আসলে মেজারমেন্ট নাই, এবং আমরা তো সেটা তুলনায় অনেক ক্ষুদ্র। এরকম উপরের যত কিছু আছে, আমাদের অনেক উপরে যত কিছু আছে, সবকিছুর ক্ষেত্রে আপনি অ্যাবাভ বসাবেন, ঠিক আছে? আপনাকে এখানে ওভার বসাতে পারবেন না। ঠিক সেম ভাবে দা সানের ক্ষেত্রেও ওভার বসবে না, এখানে হচ্ছে অ্যাবাভ বসবে, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারছেন তারা লাভ রিয়েক্ট দেন। এই কারা কারা বুঝতে পারছেন লাভ রিয়েক্ট দেন তো। এতটুকু এতটুকু যে বলছি বুঝতে পারছেন কিনা? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসেন আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে এখানে কিছু ছবি দেওয়া আছে, ছবির মধ্যে এই যে দেখেন এই যে ইন টিন এগুলা সবই মোটামুটি বলে ফেলছি, এখানে আরো কিছু ছবি টবি দেওয়া আছে, এগুলো আমরা সামনে পড়বো, এগুলো সামনেও আছে। যে দেখেন এই যে ইনটু, ইনটু মানে হচ্ছে ভিতরে সে ঢুকছে, তারপরে দেখেন থ্রো, থ্রো মানে ভিতরে ঢুকে এই যে বাইরে বের হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই যে আপ মানে কি, আপ মানে উপরের দিকে ওঠা, ডাউন মানে হচ্ছে নিচের দিকে নামা, ঠিক আছে। তারপরে এই যে দেখেন আউট অফ, আউট অফ মানে সে টানেল থেকে বের হচ্ছে, আন্ডার মানে হচ্ছে যে গোয়িং আন্ডার দ্য ব্রিজ, এটা আমরা ব্যাখ্যা করব যে এখানে কেন আন্ডার হইলো, কেন এখানে এখানে কেন বিলো হইলো না। তাহলে ওভার, এই যে দেখেন এখানে আবার ওভার হইছে, হি ইজ ওয়াকিং ওভার দ্য ব্রিজ, হ্যাঁ। তাহলে এখানে ব্রিজের উপর দিয়ে হাঁটতেছে, তাহলে ব্রিজের উপর দিয়ে হাঁটা অর্থে এখানে কেন ওভার হইলো এটা আমরা দেখবো, এটা সামনে আছে। টুয়ার্ডস, টুয়ার্ডস হি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য শপ, টুয়ার্ডস দ্য শপ মানে হচ্ছে সে দোকানের দিকে যাচ্ছে, দোকানের দিকে। এই টুয়ার্ডস এবং হচ্ছে টু, এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমরা এখন আস্তে আস্তে দেখবো। আচ্ছা, এখন আসেন আমরা এইবার, আমরা তো কিছু বেসিক জিনিস দেখলাম, এই বেসিক জিনিসটা আমরা এখন আমাদের সামনের যে স্লাইডগুলো আছে সেখানে কাজে লাগাবো। তাহলে অন মানে কি, একটু আগে আমরা দেখলাম অন মানে হচ্ছে একদম ঠিক উপরে, কোনো কিছু ঠিক উপরে বসাইলে আমরা সেখানে অন বসাই। যেমন হামটি ডামটি সেট অন এ ওয়াল, তাহলে হামটি ডামটি একটা ওয়ালের উপরে বসেছিল, দেখেন সে যে ওয়ালের উপরে বসে আছে, এই যে একদম ঠিক উপরে বসে আছে, ঠিক উপরে, তাহলে ঠিক উপরে বসে আছে এই কারণে আমরা এখানে অন বসিয়েছি। ওকে, এরপরে আসেন ইন, ইন মানে কি, ইন মানে হচ্ছে ভেতরে বা কোনো কিছুর মধ্যে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আহ এরকম এই ভুজ, ভুজের ক্ষেত্রে এরকম চতুর্ভুজ যদি হয়, দেখেন এই যে এটা চতুর্ভুজ, হ্যাঁ, অথবা এরকম যদি আপনার যদি এরকম ত্রিভুজ হয়, হ্যাঁ, অথবা এরকম হচ্ছে তিনটা যদি হাত থাকে, এই সমস্ত কিছুর মধ্যে বুঝাইতে আমরা ইন ব্যবহার করি। সমস্ত কিছুর এই যে চতুর্ভুজ বলেন, বা এটা যদি আপনি একটা একটা ঘনক, আপনি ঘনক মনে করেন, হ্যাঁ, সেক্ষেত্রে এটা হচ্ছে তিনটা জিনিস থাকে, যে এটা হচ্ছে তিনটা বাহু হয়, এরকম তিন জাতীয় যত কিছু আছে সবগুলোর মধ্যে আমরা ইন বসাই। এখন আপনি আমারে বলতে পারেন যে ভাই ঠিক আছে বুঝলাম, ইন ইন হয়, এই যে এখন এখানে তিন আছে, এই যে তিনটা বাহু, এখানে চারটা বাহু আছে, সবাই বুঝলাম। তাহলে দুইয়ের মধ্যে হইলে কি হবে? দুই কি আদৌ হয়? হয়। দেখেন আমি যদি একটা আম, একটা নদীর কথা চিন্তা করি, এরকম একটা নদীর কথা চিন্তা করি, তাহলে দেখেন এটার কিন্তু এই নদীর কিন্তু হচ্ছে দুইটাই বাহু, এই যে দেখেন নদীতে কিন্তু দুইটাই বাহু। আবার যদি আপনি রাস্তার কথা চিন্তা করেন তাহলে রাস্তা কিন্তু এরকম দুইটা বাহু। এরকম রাস্তার ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আমরা বসাই হচ্ছে অন, অনও বসে অথবা এটও বসে, দুইটাই বসে, তবে কোথায় কোনটা বসে সেটা আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। জাস্ট মাথায় রাখবেন এটা, যে এই যে তিন, এরকম তিন আছে, এরকম তিনটা বাহু আছে, ঠিক আছে, এই সবকিছুর মধ্যে বুঝাইলে আমরা সবসময় ইন ব্যবহার করি। আর যদি এরকম এই দুই বাহু হয়, যেমন রাস্তা, হ্যাঁ, অথবা কোনো একটা নদী, সেক্ষেত্রে আমরা হয় অন ব্যবহার করি, নাইলে আমরা অ্যাড ব্যবহার করি। আচ্ছা, তাহলে দ্য বার্ড ইজ ইন দ্য কেজ, পাখিটি খাঁচার ভেতর, পাখিটি খাঁচার ভেতর, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন প্রেপোজিশন উইথ টাইম,
অর্থাৎ সময়ের সাথে আমরা কোন কোন প্রেপোজিশন ব্যবহার করতে পারি। আমরা এখানে একটা কমন নিয়ম সবাই জানি, সবাই একদম, আমি আমি শিওর এখানে যারা যারা ক্লাস করছেন সবাই এই নিয়মটা জানেন। সেটা হচ্ছে যে বড় সময়ের পূর্বে ইন বসে, ছোট সময়ের পূর্বে অ্যাড বসে। আমরা অনেকে এভাবে মুখস্থ করি, বড় সময়ের পূর্বে ইন বসে, বড় বড় সময়ের পূর্বে ইন বসে, ছোট সময়ের পূর্বে অ্যাড বসে, ছোট সময়ের পূর্বে অ্যাড বসে, ছোট সময়ের পূর্বে অ্যাড বসে। আমি প্রায় দেখতাম যে আমার এই মানে গ্রামে বা আমার আশেপাশে অনেক কাজিনরা এইভাবে পড়াশোনা করে। তা আমি এটা হচ্ছে কোনোভাবে মিলাইতে পারতাম না যে এইভাবে কেন মা পড়াশোনা করতে হবে। এটা এটা কি এটা হচ্ছে সুর সুর করে এমনি কিভাবে পড়ে। তো পরে আমি চিন্তা করলাম যে না, আসলে এটা তো আসলে খারাপ না, কারণ সে যদি সুর করে পড়লে, যদি তার মনে রাখার একটা টেকনিক হয় সুর করে পড়লে, তাহলে তো ভালো, ঠিক না? আহ, এটা তো খারাপ কিছু না। যেমন আমি মাঝে মধ্যে দেখা যায় পড়াশোনার মধ্যে আপনার ফান করি। হ্যাঁ, যেমন একদিন এরকম হয়েছে, আমি আমার নানু বাড়িতে আমি পড়তেছি পড়তেছি, তো হঠাৎ করেই আহ, আমার আমার পড়াশোনার মধ্যে ওয়াজের সুর চলে আসছে। হুম, যেমন ধরেন এরকম, বড় সময়ের পূর্বে ইন বসে, আর ছোট সময়ের পূর্বে এড বসে। ধরেন এমনি পড়তেছি, মানে এক এক নানু আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, আমি আমি শুরু দেখি নাই, হঠাৎ করে দেখছি উনি আমার দিকে তাকিয়ে আছে, বুঝছেন? এখন আমি তাকে আমি একটু লজ্জা পেয়ে গেছি। তো এখন কথা হচ্ছে যে মানে মেইন ব্যাপারটা হইলো, আপনি যখন পড়বেন তখন যদি আপনি শব্দ করে পড়েন, শব্দ করে পড়লে ওইটা হচ্ছে মনে থাকে ভালো। আর যদি এরকম শুরু করে পড়তে পারেন তাহলে সেটা আরো ভালো, কারণ তখন হচ্ছে ব্রেইন এটা অনেকেই মনে থাকে। আমার ক্ষেত্রে এটা হচ্ছে কাজ করে, অনেক ক্ষেত্রে হয়তো কাজ না করতে পারে, তবে এটা কাজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, এখন আসেন, বড় সময়ের পূর্বে সব সময় হচ্ছে ইন বসবে, ছোট সময়ের পূর্বে সবসময় অ্যাড বসে। এখন আসেন, এই কথাটা আসলে নির্দিষ্ট কোনো কথা না। নির্দিষ্ট মানে কি? এখন নির্দিষ্ট হচ্ছে বড় সময় বলতে কোন বড় সময়, ছোট সময় বলতে কোন ছোট সময়, এটা তো আমি জানি না। কোনটাকে আমি ছোট সময় বলবো বা কোনটাকে আমি বড় সময় বলবো, এটা আপনি মনে রাখতে পারেন এইভাবে। দেখুন, শতাব্দী থেকে সপ্তাহ, শতাব্দী থেকে সপ্তাহ, এই যে সময়টা, শতাব্দীর পরে কি হয়? শতাব্দীর পরে হয় হচ্ছে যুগ, যুগের পরে কি হয়? যুগের পরে হয় হচ্ছে বছর, বছরের পরে কি হয়? বছরের পরে হয় মাস, মাসের পরে কি হয়? মাসের পরে হয় হচ্ছে সপ্তাহ। তাহলে এই যে যুগ, বছর, মাস, সপ্তাহ, অথবা হচ্ছে কোন একটা সিজন, হ্যাঁ, এইগুলোর পূর্বে, এই সময়ের পূর্বে সব সময় আপনি ইন বসাবেন, এগুলো হচ্ছে বড় সময়। আর সপ্তাহের নিচে কে আছে? সপ্তাহের নিচে আছে বার। বার মানে কি? দিন, ডে, ডে, ঠিক না? ডে আছে। এই নির্দিষ্ট ডে অথবা নির্দিষ্ট ডেট, তারিখ, এগুলোর পূর্বে হচ্ছে অন বসে। তাহলে এখন এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা যে আমি বড় সময় কোনটাকে ধরবো। তাহলে শতাব্দী এবং সপ্তাহ, শতাব্দী থেকে সপ্তাহ, যুগ, বছর, মাস, সিজন, হ্যাঁ, তারপর হচ্ছে ঋতু, আম, কোনো একটা ভেকেশন, হ্যাঁ, সামার ভেকেশন, এগুলো হচ্ছে বড় সময়, এগুলোর পূর্বে আমি ইন বসাবো। আর সপ্তাহের নিচের যে সময়গুলো আছে, যেমন দিন, ডে, অথবা উইকেন্ড, এগুলার পূর্বে আমি হচ্ছে অন বসাইতে পারি, ঠিক আছে? মানে যেগুলোর সাথে ডে থাকবে, ডে উল্লেখ থাকবে, তারপরে ডেট উল্লেখ থাকবে, সেখানে আমি অন বসাবো। আচ্ছা, এটা তাহলে বুঝলাম। এখন আসেন, এখানে ছোট্ট আর একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কি? সেই টুইস্টটা হচ্ছে, আমি যে বললাম যে দিনের আগে আমি অন বসাবো, ঠিক আছে, এটা না হয় বুঝলাম। আমি বললাম যে অন মানডে, অন টুইসডে, অন ফ্রাইডে, এটা না হয় আমি বুঝলাম। দিনের মধ্যেও তো সময় থাকে। দিনের মধ্যে কোন সময় থাকে? এই যে এখন হচ্ছে কি সন্ধ্যা, তারপরে কি হবে রাত, তারপরে কি হবে ভোর, ভোরের পরে কি সকাল, সকালের পরে কি দুপুর, দুপুরের পরে কি বিকাল, বিকালের পরে আবার সন্ধ্যা। তাহলে দিনের আগে তো অন বসে, কিন্তু দিনের মধ্যে যে সময়গুলো থাকে সেখানে আমি কি বসাবো? আচ্ছা, এখানেও সেম টেকনিকটাই ফলো করতে হবে। সেটা হচ্ছে দিনের দিনের বড় সময়ের পূর্বে ইন বসাবেন, আর দিনের ছোট সময়ের পূর্বে আপনি অ্যাড বসাবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, এই তো আবার পেঁচা ফালায় দিলেন, দিনের মধ্যে কোনটা বড় সময় আর কোনটা ছোট সময়, এটা আমি কেমনে বুঝবো? আচ্ছা, এটা বোঝার আগে আমি একটু আপনাদেরকে দেখাই যে দিনের একটা দিন তো 24 ঘন্টা হয়, এই 24 ঘন্টার মধ্যে কি কি সময় থাকে। শুরু হয় কি দিয়ে? ডন। ডন মানে কি? ডন মানে হচ্ছে ভোর, ডন মানে ভোর, ওকে। তারপরে কি? তারপরে হচ্ছে সকাল, মর্নিং। তারপরে কি? নুন, দুপুর। তারপরে হচ্ছে কি? আফটারনুন, বিকাল।
এরপরে কি ডাস্ক, ডাস্ক মানে কি গোধূলি, ডাস্ক হচ্ছে গোধূলি। এরপরে কি ইভিনিং, এরপর কি নাইট। এই হচ্ছে মোটামুটি দিনের সময়। এই দিনের সময়টা আপনি শুরু করবেন হচ্ছে অ্যাড দিয়ে, শুরু করবেন অ্যাড দিয়ে, এরপরে দিবেন ইন, এরপরে আবার অ্যাড, এরপরে আবার ইন, এরপরে অ্যাড, এরপরে ইন, এরপরে আবার অ্যাড। এই সিরিয়ালে বসাই দিবেন, তাইলেই হবে। এখন কেউ চাইলে এটা মুখস্থ করে ফেলতে পারেন, আবার এখানে বুঝার জিনিসও আছে। যারা মুখস্থ করে ফেলবেন তারা তো মুখস্থই, যে হ্যাঁ ঠিক আছে শুরু করবো অ্যাড দিয়া, তারপরে ইন, তারপরে অ্যাড, তারপরে ইন, তারপরে অ্যাড, তারপরে ইন, তারপরে অ্যাড। এখন যারা একটু বুঝার, একটু বুঝতে চান, তারা আমাকে এখন হচ্ছে একটু পেঁচায় ফেলতে পারেন। সেই পেঁচায় ফেলাটা কিভাবে আপনি ফেলতে পারেন, যেমন আমি বলি, ধরেন ডন, ডন তো খুবই অল্প কিছুক্ষণ সময় থাকে, ভোরবেলা খুব অল্প কিছুক্ষণ থাকে, ভোরবেলার সময়টা যখন সূর্য উঠে সেটাই ভোরবেলার সময়, তাই এটা হচ্ছে ছোট সময়। তাহলে ছোট সময় পূর্বে আমি অ্যাড বসাইলাম, ওকে ফাইন। বড় সময় সকাল, সকাল তো একটা একটা বড় সময়, সেক্ষেত্রে আপনি ইন বসাইলাম, ওকে ফাইন। দুপুর, দুপুর খুব বেশিক্ষণ থাকে না, এই যে দুপুর 12টা, হ্যাঁ দুপুর 1টা, এইটাই হচ্ছে দুপুরের টাইম, সেখানে আমি ওকে ফাইন, আমি এটা বুঝলাম, আমি অ্যাড বসাইলাম, ছোট সময়। দুপুরের পরের থেকে যে সময়টা, এই পুরোটাই হচ্ছে আফটারনুন সময়, বিকাল, পুরোটাই হচ্ছে বিকাল, তাহলে এই বিকালের আগে আমি ইন বসালাম, বড় সময়, ওকে তাও ঠিক আছে। গোধূলি, গোধূলি, গোধূলি ডাস্ক, গোধূলি, তাহলে এটাও খুব অল্প সময় থাকে, সেখানে আমি অ্যাড বসাইলাম। ইভিনিং, এখন এইখানে আইসা পেস লাগতে পারে যে ভাই ইভিনিং কেমনে বড় সময় হয়, ইভিনিং তো ছোট সময়, সন্ধ্যা। আচ্ছা, ধরেন এখন সময় বাঁচতেছে হচ্ছে 7টা 42 মিনিট। আপনি যদি কাউকে গ্রিটিংস করেন ইংরেজিতে, আপনি গুড ইভিনিং বলবেন নাকি গুড নাইট বলবেন? গুড ইভিনিং বলবেন। রাত 10টা বাজে, তখন আপনি কাউকে গ্রিট করবেন, কি বলবেন? গুড নাইট বলবেন নাকি গুড ইভিনিং বলবেন? গুড ইভিনিং বলবেন। এরপরে ধরেন 11টা বাজে, এটাই কি বলবেন? গুড ইভিনিং বলবেন নাকি গুড নাইট বলবেন? গুড ইভিনিং বলবেন। তাহলে গুড নাইটটা আমরা কখন বলি? গুড নাইট হচ্ছে আপনি এখন ঘুমায় যাবেন, আপনি আপনার প্রিয় মানুষের সাথে কথা বলতেছেন, কথাবার্তা বলা শেষ, এখন আপনি ঘুমায় যাবেন, চোখ বন্ধ করে ফেলবেন, আপনি বলবেন যে ঠিক আছে বাই বাই গুড নাইট, শেষ, রাত শেষ, আপনি চোখ বন্ধ করছেন, রাত শেষ। তাহলে এই যে ইভিনিং, তাহলে বড় সময়, এই সেন্সে ইভিনিং এর আগে ইন বসছে, ঠিক আছে। আর নাইট চোখ বন্ধ করলেই রাত শেষ, এই কারণে নাইটের আগে অ্যাড বসছে। এই বুঝতে পারছেন কিনা এটা বলেন? এখানে কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? সবাই বুঝতে পারছেন? লাভ রিয়েক্ট দেন। বুঝতে পারছেন কখন কিভাবে ইন বসে, কেন ইন বসলো, কখন কেন অ্যাড বসলো? ওকে গুড, বুঝতে পারছেন। এইবার আসেন আমরা এক্সাম্পল দেখি। তাহলে আমরা এখন এগুলা সব পড়ে ফেলছি। সুনির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে, সুনির্দিষ্ট মনে হচ্ছে ছোট সময়, ছোট সময় বোঝাতে সবসময় অ্যাড বসে। যেমন আই উইল গো দেয়ার অ্যাট 5 o'clock, একদম 5টা বাজে আমি ওখানে যাব। দ্য প্রেসিডেন্ট উইল রিচ অ্যাট 6 AM, প্রেসিডেন্ট একদম সকাল 6টা বাজে পৌঁছাবে, ঠিক আছে। হি মে কাম অ্যাট 6 PM, সে 6টা বাজে আসতে পারে, একদম সুনির্দিষ্ট সময়, ছোট সময়, এখানে আমরা অ্যাড বসাবো। তারপরে আসেন, কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড হয় কিন্তু সম্পূর্ণ দিন বোঝালে অন হয়, আমরা অলরেডি পড়ে ফেলছি। দ্য চাইল্ড বিকামস অ্যাফ্রেড অ্যাট নাইট, কখন? রাতের বেলা, রাতে, ঠিক আছে। আই উইল ডু দ্য ওয়ার্ক অন ফ্রাইডে, আমি কাজটা শুক্রবার করব, অন, ফ্রাইডের আগে অন বসছে। অন দ্য ফলোয়িং ডে, এই যে এখানে একটু বুঝার ব্যাপার আছে। অন দ্য ফলোয়িং ডে, ফলোয়িং ডে মানে কি? ফলোয়িং ডে মানে হচ্ছে পরের দিন। মনে রাখবেন, যখনই ইংরেজি বাক্যে আপনি ফলোয়িং শব্দটা পাবেন তখনই মনে রাখবেন এই ফলোয়িং, এটা মূলত আফটারের অর্থ দেয়। ফলোয়িং সবসময় আফটারের অর্থ দেয়, ঠিক আছে। অন দ্য ফলোয়িং ডে মানে হচ্ছে পরের দিন। তাহলে এগুলো আমরা বুঝে ফেলছি অলরেডি। এই যে দেখেন এখানে দেওয়া আছে সকাল বিকাল সন্ধ্যা, এগুলোর আগে কি বসে? এগুলোর আগে ইন দা বসে, আমরা অলরেডি পড়ে ফেলছি এগুলোর আগে ইন বসে। তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, এক্সেপশন আছে, সেটা হচ্ছে নর্মালি যে কোনো সকাল বিকাল সন্ধ্যা এগুলোর আগে হচ্ছে ইন বসে, কিন্তু যদি নির্দিষ্ট দিনে সকাল বিকাল সন্ধ্যা হয় সেক্ষেত্রে আবার কিন্তু অন বসে। নির্দিষ্ট দিন কি? ধরেন আজকে আমার জন্য কোনো স্পেশাল দিন না, কিন্তু আপনার জন্য স্পেশাল দিন হতে পারে, আপনার মনের মানুষ, প্রিয় মানুষ। মনের মানুষ, প্রিয় মানুষ বলতে যাদের হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, তারা মনে করবেন যে ওই সেন্সে। আর যাদের হাজব্যান্ড ওয়াইফ নাই, আগের সম্পর্ক আছে, মানে প্রি প্রি ম্যারিজ যাদের রিলেশন আছে, তারা মনে করবেন ওই সম্পর্ক, ঠিক আছে। যার যেটা মনে করতে ভালো লাগে ওইটা মনে করতে পারেন। তাহলে নির্দিষ্ট দিন যদি হয় তাহলে সেই নির্দিষ্ট দিনের আগে কিন্তু আবার অন বসবে। এক্সাম্পল দেই, দ্য ম্যান হ্যাজ কাম টু মিট মি ইন দ্য আফটারনুন, তাহলে লোকটি আমার সাথে দেখা করতে কখন আসছিল? আমার সাথে দেখা করতে বিকালে আসছিল।
কিন্তু আপনি যদি নির্দিষ্ট করে বলেন দ্য ম্যান হ্যাজ কাম টু মিট মি অন দ্য আফটারনুন অফ ভিক্টোরি ডে, এখন এইখানে ধরলাম অনটা নাই, এখানে শূন্যস্থান আছে, তাহলে আপনি কি দিতেন? নর্মালি তো ইন হওয়ার কথা, নর্মালি ইন হওয়ার কথা, আমি এখানে ইন দিতাম, কিন্তু এখানে বলে ফেলছে অফ ভিক্টোরি ডে, বিজয় দিবস, নির্দিষ্ট দিন বলে ফেলছে যে বিজয় দিবসের দিন বিকালবেলা লোকটি আমার সাথে দেখা করতে আসছিল, যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে ভিক্টোরি ডে, সেই ক্ষেত্রে আপনি এখানে ইন বসাইতে পারবেন না, আপনাকে অন বসাইতে হবে, এটা হচ্ছে একটা এক্সেপশন, ঠিক আছে? আর্লি মর্নিং, লেট নাইট, লেট ইভিনিং, এগুলোর আগে ইন দা ব্যবহৃত হয়, ফাইন, এগুলো আমরা বুঝে ফেলছি। তবে এখানে আরেকটা ছোট্ট জিনিস আছে, যেটা আমি একটু পরে দেখবো। এখন আসেন আমরা হচ্ছে ইন এবং হচ্ছে উইদিনের ব্যবহার শিখবো। ইন হচ্ছে যে, ধরেন আপনি একটা কাজ করবেন এবং সেটা আহ, 1 মাসের মধ্যে শেষ হবে। 1 মাসের মধ্যে মানে কি, ধরেন আপনি এখানে বললেন যে রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক ইন এ মান্থ, এটা দিয়ে আপনি বোঝাচ্ছেন যে রিয়াদের এই কাজটা করতে 30 দিনই সময় লাগবে, 30 দিনেই সে শেষ করবে, সেই ক্ষেত্রে আপনি এখানে ইন বসাইতে পারেন। কিন্তু যদি এরকম হয় যে 30 দিন শেষ হওয়ার আগেই রিয়াদ এই কাজটা করে ফেলবে, 30 দিন সেটা হতে পারে, 25 দিন সেটা হতে পারে, 26 দিন সেটা হতে পারে, 20 দিন, 30 দিন শেষ হওয়ার আগেই রিয়াদ এই কাজটা করে ফেলবে, সেই ক্ষেত্রে আপনি এখানে উইদিন বসাইতে পারেন। এখন আপনাদের মনে সম্পূরক প্রশ্ন জাগ্রত হতে পারে যে ভাই, পরীক্ষাতে আমি কি দিব? পরীক্ষাতে যদি ইন থাকে এবং পরীক্ষাতে যদি উইদিন থাকে, তাহলে আমি কোনটা দেখাবো? পরীক্ষাতে এরকম ডাবল অপশন থাকবে না, যদি থাকে তাহলে মনে মনে প্রশ্নকর্তাকে একটা গালি দিবেন। না, গালি দেওয়া আসলে ভালো না, মানে প্রশ্নকর্তাকে আপনি শুদ্ধ ভাষায় তীব্র ক্ষোভ এবং হচ্ছে নিন্দা জ্ঞাপন করবেন। হ্যাঁ, যেমন দেখবেন ওই যে আপনার পলিটিক্যাল স্পিচ দেয়, হ্যাঁ, যে আমরা এই এই উম, উম, আমরা এই নেক্কারজনক যে ঘটনা, এই নেক্কারজনক এই ঘটনার আমরা আমরা তীব্র প্রতিবাদ এবং আমরা নিন্দা জানাচ্ছি। আপনি এরকম এই ন্যাক্কারজনক ঘটনার এই হীন কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়া, প্রতিবাদ জানাতে পারবেন না, নিন্দা জ্ঞাপন করে আপনি ওই প্রশ্ন স্কিপ করে চলে আসবেন, ডাবল উত্তর দেখলে ওই প্রশ্ন দেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? মানে এটা হচ্ছে জানার জন্য, হ্যাঁ, এখানে ইনও হইতে পারে উইদিনও হইতে পারে, এটা আসলে কনটেক্সটের উপর নির্ভর করে, যিনি প্রশ্ন করবেন তিনি আসলে ভালো বলতে পারবেন, ঠিক আছে? যদি একটা থাকে তাহলে যে কোনো একটা দেখাবেন, আর যদি দুইটাই থাকে সেক্ষেত্রে স্কিপ করে চলে আসবেন। এখন আসেন যে, এই দেখেন ব্যাপক সময়ের শেষ মুহূর্তে, মানে একদম 30 দিনের 30 দিন শেষ হওয়ার পূর্ব মুহূর্তে আপনি ইন বসাবেন, আর ব্যাপক সময় শেষ হওয়ার আগেই হলে সেটা আপনি উইদিন বসাবেন। আচ্ছা, এখন আসেন আমরা দেখব যে অন টাইম, ইন টাইম এবং জাস্ট ইন টাইমের মধ্যে পার্থক্য। আচ্ছা, প্রথমে আসেন অন টাইম। অন টাইম, অন টাইম মানে কি? ধরুন আপনাদের ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল 7টা বাজে, 7 PM-এ, একদম ঠিক 7টা বাজেই ক্লাসটা শুরু হলো, তাহলে আপনি বলতে পারবেন যে দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড অন টাইম। দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড অন টাইম মানে হচ্ছে ঠিক সময়ের মধ্যেই ক্লাসটা শুরু হয়েছিল। বা আপনি বলতেন এরকম দ্য ট্রেন হ্যাজ স্টার্টেড, অথবা দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন অন টাইম, একদম ঠিক সময়েই ট্রেনটা স্টেশন ছেড়েছিল, এটা হচ্ছে অন টাইম। আচ্ছা, এখন যদি হয় যে ইন টাইম, যদি বলা হয় হচ্ছে ইন টাইম, ইন টাইম বলতে মূলত বোঝানো হয় যে আপনি নির্দিষ্ট সময়ের আগেই কোনো একটা জায়গাতে আপনি পৌঁছে গেছেন। ধরলাম আপনার মিটিং শুরু হওয়ার কথা ছিল হচ্ছে 10টা বাজে, মিটিং শুরু হওয়ার কথা ছিল অ্যাট 10 AM, আপনি আগেই চলে গেছেন, আপনি খুবই পাংচুয়াল, পাংচুয়াল হওয়ার কারণে আপনি ওখানে চলে গেছেন 9:30টায়, আপনি চলে গেছেন হচ্ছে 9টা 40-এ, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে ইন টাইম, সেক্ষেত্রে আমরা বলি ইন টাইম, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি আগেই মোটামুটি পৌঁছাইছেন। আর সর্বশেষ থাকলো হচ্ছে জাস্ট ইন টাইম। জাস্ট ইন টাইম মানে হচ্ছে মিটিং শুরু হবে 10টায়, মিটিং শুরু হবে 10টায়, আপনি ঠিক 9টা 59 মিনিটে পৌঁছাইলেন, ঠিক 9টা 58 মিনিটে পৌঁছাইলেন, এরকম একদম 1-2 মিনিট আগে পৌঁছানোকে বলা হয় জাস্ট ইন টাইম। তো এখানে একটা ফিগার দেওয়া আছে, এখানে সবকিছুই বলা আছে, এখানে এই জিনিসগুলো পড়লে বুঝবেন যে দেখেন এখানে বলা আছে আই অ্যারাইভড ইন টাইম টু হ্যাভ সাম কফি বিফোর দ্য মিটিং স্টার্টেড। তাহলে ইন টাইম মানে কি? ইন টাইম মানে হচ্ছে একদম কিছুটা আগে আপনি পৌঁছে গেছেন। হ্যাঁ, এই যে 10টা বাজে মিটিং শুরু হওয়ার কথা, আপনি পৌঁছালেন 9টা 30-এ, 9টা 25 এরকম পৌঁছালেন, তখন আপনি ইন বসাবেন, ঠিক আছে? ওকে, এরপর আসেন ঘড়ির সময়। ঘড়ির সময়ের ক্ষেত্রে আমরা 3টা প্রেপোজিশন ব্যবহার করতে পারি, একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে বাই এবং আরেকটা হচ্ছে টু। অ্যাট মানে হচ্ছে আমরা অলরেডি দেখে ফেলেছি যে নির্দিষ্ট
সময়ের পূর্বে আমরা অ্যাট বসাই, তোমার ঘড়িতে কয়টা বাজে, সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি, আমরা এক্সাম্পল দেখব। আর বাকি থাকা বোঝাতে টু হয়, আর পার হয়ে গেছে এরকম বোঝাতে পাস্ট হয়। এখন কি বলছি এই স্লাইডে আমি জানি এটা আপনার মাথার উপর দিয়ে গেছে, আর এটার অ্যাপ্লাইটা কিভাবে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি বললাম হি কেম হিয়ার এট 5 PM, এটা বুঝতে কারো অসুবিধা নাই, সে একদম ঠিক 5টা বাজে আসছে, একদম ঠিক 5টা, কারেক্ট 5টা বাজে সে আসছে, ওকে ফাইন, এটা বুঝছি। আমি বললাম হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে, তোমার ঘড়িতে কয়টা বাজে। তাহলে এখানে দেখেন এই যে বাই ইউর ওয়াচ, এই বাইটা হচ্ছে এই নির্দিষ্ট জায়গাতে ব্যবহার আমরা করব। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে এখন কয়টা বাজে। এখন এই উত্তরটা দেওয়ার জন্য আপনি দুইটা প্রেপোজিশন ব্যবহার করবেন, একটা হইল টু এবং আরেকটা হচ্ছে পাস্ট। আমরা ঘড়ির টাইম বলার ক্ষেত্রে আমরা বলি যে এখন পৌনে 10টা বাজে, এখন পৌনে 7টা বাজে, হ্যাঁ, অথবা এখন 1:30টা বাজে, এখন 2:30টা বাজে, এখন 3:15 বাজে। ঠিক আছে, তাহলে এই যে 3:15, 2:30, পৌনে 2টা, পৌনে 8টা, এই সময়গুলো আমরা কিভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, প্রথমে আসেন, যদি বাকি থাকে যে এখন 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, তার মানে এখন পৌনে 9টা বাজে, এই যে বাকি থাকা বোঝাতে আমরা টু ব্যবহার করি। যেমন দেখেন এখন ঘড়িতে সময় 9টা 45, ঘড়িতে সময় 9টা 45, এটাকে আমরা বলি কি পৌনে 10টা, পৌনে 10টা। ঠিক আছে, তাহলে মানে আমরা এখানে বলতে পারি দিস ইজ কোয়ার্টার টু 10। কোয়ার্টার মানে কি, এখানে কোয়ার্টার মানে হচ্ছে 4/1 ভাগ, 4/1 ভাগ মানে হচ্ছে এখানে 15 মিনিট, তার মানে কোয়ার্টার টু 10 মানে 10টা বাজতে কোয়ার্টার বাকি আছে, 15 মিনিট বাকি আছে। আবার যদি এরকম হয় যে 10:15 বেজে গিয়েছে, 10টা বেজে 15 মিনিট হয়েছে, সেক্ষেত্রে আপনি বলবেন ইট ইজ কোয়ার্টার পাস্ট 10, ইট ইজ কোয়ার্টার পাস্ট 10। ঠিক আছে, 10টা বেজে 10 মিনিট হয়েছে, ইট ইজ 10 past 10, ইট ইজ 10 past 10। তার মানে হচ্ছে এখানে যেটা মাথায় রাখবেন যে ঘড়ির সময়ের বলার ক্ষেত্রে আমরা শুরুতে মিনিটটা উল্লেখ করি, এরপরে ঘন্টা উল্লেখ করি। তো দেখেন আমি যদি বলি যে 8টা 45, এই 8টা 45 এই টাইমটাকে আপনি দুইভাবেই প্রকাশ করতে পারেন। আপনি এটাকে টু দিয়েও প্রকাশ করতে পারেন, আবার আপনি এখানে পাস্ট দিয়েও প্রকাশ করতে পারেন। যদি আপনি টু দিয়ে প্রকাশ করতে চান তাহলে আপনি কি বলবেন, ইট ইজ কোয়ার্টার টু 9, ইজ কোয়ার্টার টু 9 মানে 9টা বাজতে 15 মিনিট বাকি। আবার যদি আপনি পাস্ট দিয়ে প্রকাশ করেন তাহলে আপনি কি বলবেন, তাহলে আপনি বলবেন যে ইট ইজ 45, ইট ইজ 45 past 8, ইট ইজ 45 past 8 মানে 8টা বেজে 45 মিনিট হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি দেখে ফেললাম যে সময়ের পূর্বে কোন কোন ধরনের প্রেপোজিশন বসতে পারে, সেটা আমরা দেখে ফেলেছি। এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে সময়ের পূর্বে যদি কিছু নির্দিষ্ট ওয়ার্ড থাকে তাইলে আবার প্রেপোজিশন বসে না। সেই নির্দিষ্ট ওয়ার্ডগুলো কি কি, দিস, লাস্ট, নেক্সট, এগুলা, এভরি, এগুলা। তাহলে দিস, লাস্ট, নেক্সট, এভরি, এইগুলা যদি কোনো সময় জ্ঞাপক শব্দের পূর্বে থাকে তাহলে এদের পূর্বে কোনো প্রেপোজিশন হয় না। মাথায় রাখেন, পরীক্ষাতে কিন্তু এগুলাই আসে। যেমন আমরা এক্সাম্পল দেই, আর ইউ গোয়িং আউট দিস ইভিনিং, আমরা ইভিনিং এর আগে কি বসাই, ইভিনিং একটা বড় সময়, সেক্ষেত্রে এখানে ইন হওয়ার কথা ছিল কিন্তু আমরা এখানে ইন বসাইতে পারবো না। কেন, কারণ এখানে একটা দিস আছে, এই কারণে। তাহলে সঠিক উত্তরটা হবে আর ইউ গোয়িং আউট দিস ইভিনিং, ইন দিস ইভিনিং হয় না। ঠিক আছে, আবার একটা এক্সাম্পল দেখেন, দ্য গার্ডেন ওয়াজ লাভলি লাস্ট সামার, গার্ডেনটা গত সামারে, লাস্ট সামার মানে হচ্ছে গত সামার কি ছিল, খুবই সুন্দর দেখাচ্ছিল। তাহলে এখানে লাস্ট শব্দটা আছে, আমরা জানি যে বড় সময়ের পূর্বে, সামারটা বড় সময়, সেক্ষেত্রে ইন হওয়ার কথা ছিল কিন্তু আমরা এখানে ইন বসাতে পারবো না। আমরা যেহেতু এখানে লাস্ট, তাহলে দিস, লাস্ট, এভরি, নেক্সট, দিস, লাস্ট, এভরি, নেক্সট, এগুলো যদি কোনো সময় জ্ঞাপক শব্দের পূর্বে থাকে তাহলে আমরা সেখানে কোনো প্রেপোজিশন বসাইতে পারবো না। ঠিক আছে, আমরা অনেকক্ষণ ধরে বকবক করলাম, চলেন আমরা একটু রিক্যাপ করে আসি। আচ্ছা, রিক্যাপটা একটু পরে করি। আমরা মনে হয় ওই প্লেসের পূর্বে কোন প্রিপোজিশন বসে সেটার খুব কাছে চলে আসছি, সেটা শেষ করে তারপর আমরা একটা রিক্যাপ করে আসি। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলছে, মাস শাল ঋতুর পূর্বে ইন বসে, এটা আমরা অলরেডি জানি। তারপর এখানে কি বলছে, হলিডে পিরিয়ড, হ্যাঁ এইখানে একটা বোঝার জিনিস আছে। দেখেন আমরা একটু আগেই বলেছিলাম যে নির্দিষ্ট ডে, যেমন মানডে, ফ্রাইডে, টুইসডে, হলিডে, তারপরে হচ্ছে ঈদ ডে, ভিক্টোরি ডে, এই ডে কথাটা যদি উল্লেখ থাকে এবং ডেট যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা অন বসাই, অন।
কিন্তু ধরেন আমি বললাম উইকেন্ড। উইকেন্ড মানে কোন উইকেন্ড? ধরেন আমাদের দেশে উইকেন্ড হচ্ছে শুক্রবার, কিন্তু বাইরের দেশগুলোতে উইকেন্ড হচ্ছে সানডে। তাহলে যদি এরকম উইকেন্ড লেখা থাকে, উইকেন্ড, সেই উইকেন্ডের আগে অ্যাড বসাতে হয়, অন না। তবে এটারও আবার কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে ব্রিটিশরা অ্যাট ইউজ করে আর আমেরিকানরা অন ইউজ করে। এখন তাহলে আমরা কি ব্রিটিশ নাকি আমেরিকান? এই, যারা ব্রিটিশদের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা আমেরিকানদের পক্ষে আছেন তারা না বলুন। তাহলে আমরা দেখব হ্যাঁ জয়যুক্ত হয় নাকি না জয়যুক্ত হয়। নাকি আপনি কোনো পক্ষেই নাই, নাকি আপনি বাংলাদেশের পক্ষে? বাংলাদেশের মানুষ আসলে বাংলাদেশের পক্ষেই থাকে না। যদি এখন কাউরে অফার করা হয়, এমনিতে সারাদিন ও গালিগালাজ করবে যে আমেরিকা খারাপ, আমেরিকা এই, আমেরিকা সেই, আমেরিকা, আহ, ডোনাল্ড ট্রাম্প খারাপ, ইসরায়েলের সাহায্য করতেছে, বিভিন্ন দেশে যুদ্ধ লাগাচ্ছে, আমেরিকা ভালো না। কিন্তু যদি বলে আমেরিকার, ভাই আমাদের আমেরিকা ভিসা দিব, আমরা যাইবেন নি, তো আরে ভাই কি কোন, আমি রাজি যাবো। ঠিক আছে, আমরা আসলে বাংলাদেশের মানুষের স্বভাবই হচ্ছে এইটা। আচ্ছা যাই হোক, আমরা সাধারণত হচ্ছে আমাদের দেশে যেহেতু ব্রিটিশরা ছিল, আমরা সাধারণত ব্রিটিশ ইংলিশটাই হচ্ছে বেশিরভাগ ফলো করি। তো এই কারণে আমরা এখানে একটাই মনে রাখবো, হ্যাঁ একটাই আমরা দিব। আই উইল সি ইউ অ্যাট দ্য উইকেন্ড। হ্যাঁ, এটা একটা পরীক্ষাতে আসছিল, কোন একটা বিশেষ প্রশ্ন এটা আসছিল, সেখানে একটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা এখানে অ্যাড দিও, তবে আমরা এটা মনে রাখবো যে আমেরিকানরা হচ্ছে অন বলে আর ব্রিটিশরা হচ্ছে অ্যাট বলে। ঠিক আছে, ওকে। বয়স বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। শি গট ম্যারিড অ্যাট 18, দ্য ওল্ড ম্যান ডাইড অ্যাট 70। বয়স বোঝাতে আমরা সবসময় অ্যাট ব্যবহার করি। বয়স, বয়স বোঝাতে আমরা হচ্ছে অ্যাট ব্যবহার করব সবসময়। ঠিক আছে, তাহলে আমরা এই নির্দিষ্ট বয়স, তার বয়স কত, 100 বছর, 20 বছর, 15 বছর, এই বয়স বোঝাতে আমরা হচ্ছে অ্যাট ব্যবহার করব। ওকে, তাহলে এইবার চলেন আমরা একটু রিক্যাপ করে আসি। আমরা অনেকক্ষণ ধরে বকবক করলাম, আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস বকবক করলাম। আমরা করি নাই, আমি করছি, আপনারা শুনছেন। আপনারা আবারও বক বক শোনার মাধ্যমে রিভিশন দিবেন। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কোনো কিছু একদম লাগোয়া উপরে যদি থাকে সেক্ষেত্রে আমরা অন বসাই। আর কোনো কিছু যদি উপরে থাকে, ওই যে একজন আবার কানাডার ইয়া দিছে, কানাডার পতাকা দিছে, এ মনে হয় কানাডা যেতে চায়। আপনি কানাডা যেতে চান? একটা ছোট্ট একটা জোকস মনে পড়ছে, একটা একটা জোকস বলি। হ্যাঁ, আমি মনে হয় ক্লাসে একটু অপ্রাসঙ্গিক কথা মনে বেশি চলে আসে। আমি জানি না, আমি আসলে মানে চেষ্টা করি এঙ্গেজ রাখার জন্য আর কি, বুঝছেন? এই কারণে মাঝে মধ্যে বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা এই ক্লাসের ফাঁকে ফুঁকে চলে আসে। তো যাই হোক, এটা অনেকে মনে হয় একটু বিরক্ত হন, আবার কেউ কেউ বিরক্ত হন না। তবে আমার কাছে মনে হয় এইটা ক্লাস এঙ্গেজ রাখার জন্য আসলে প্রয়োজন। একটা ছোট জোকস বলি, সেটা হচ্ছে যে স্কুলে আহ, বড় একটা অফিসার আসবে। তো সবাইরে, ছাত্রদেরকে স্যাররা বলে দিছে যে এই, তোরা কিন্তু উল্টাপাল্টা কোনো কথা বলা যাবে না। ঠিক আছে, প্রশ্ন যেটা করবে সেটা ঠিক ঠিক উত্তর দিবি, সত্য কথা বলতে হবে। ঠিক আছে, তো এর মধ্যে একটা একটা ছেলে ছিল, সে কানা। তো সে একটু ডাল স্টুডেন্ট, সে উল্টাপাল্টা কথাবার্তা বলে সবসময়। তো এই কারণে তাকে হচ্ছে স্কুলের পেছনে একটা গাছের সাথে বাইন্ধে রাখছে, যে সে ওখানে থাকুক, আহ, এই অফিসার চলে গেলে তাকে আনা হবে। তো অফিসার বিভিন্ন কোশ্চেন করতেছে যে তোমার নাম কি, এই সেই, তোমার নাম কি, অমুকের নাম কি। তো একটা প্রশ্ন করছে যে বলো কানাডা কোথায়? সবাই হাত তুলছে, কয় কি রে, সবাই হাত তুলছে, কয় ঠিক আছে তুমি বলো। কয় স্যার কানাডারে পিছনে বাইন্ধে রাখছি। আচ্ছা, তাহলে দেখেন, অন মানে হচ্ছে একদম উপরে, অ্যাবাব মানে হচ্ছে স্থির অবস্থা যদি উপরে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাবাব বসাই। আর যদি কোনো কিছু গতিশীল অবস্থায় থাকে, উপর দিয়ে যদি উড়ে চলে যায়, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওভার বসাই। আর টু মানে কি? টু হচ্ছে আমার এন্ড পয়েন্ট, ইন পয়েন্টে আমরা টু বসাই, স্টার্টিং পয়েন্টে আমরা ফ্রম বসাই। কোনো কিছুর ভেতরে থাকলে আমরা ইন বসাই, ভেতর দিয়ে যদি চলে যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে থ্রু ব্যবহার করি। কোনো কিছুর ভেতরে ঢুকছে এরকম অবস্থা যদি থাকে সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। কোনো কিছু থেকে বের হয়ে গেছে এরকম হলে আমরা সেখানে আউট অফ ব্যবহার করি। কোনো কিছু পাশ দিয়ে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বাই ইউজ করি। কোনো কিছু নিচে আছে এক্ষেত্রে আমরা আন্ডারও ব্যবহার করতে পারি, বিলো ব্যবহার করতে পারি। ওকে, এরপরে আমরা বিভিন্ন ডায়াগ্রাম দেখেছি। ডায়াগ্রাম দেখার পরে এখানে আমরা দেখলাম অন টন এগুলার বিস্তারিত যে ব্যবহার, সেই বিস্তারিত ব্যবহারগুলো আমরা এখানে দেখেছি। এখানে আমি জাস্ট যেগুলো এক্সেপশনাল নিয়ম, সেই এক্সেপশনালটা আমরা একটু আলোচনা করব। আমরা জানি যে আহ, আমরা জানি যে সকাল বিকাল সন্ধ্যা এগুলোর পরে ইনও বসতে পারে, অ্যাটও বসতে পারে। সকাল বিকাল সন্ধ্যা এগুলোর পরে অবশ্য, এগুলোর আগে সবসময় ইন বসে। আর ডন, ডাস্ক, নাইট, নুন এগুলোর আগে হচ্ছে অ্যাট বসে। তবে যদি নির্দিষ্ট দিনের
নির্দিষ্ট দিনের যদি সকাল বিকাল সন্ধ্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার এগুলোর পূর্বে অন ব্যবহৃত হয়। যেমন এই যে এখানে বলেছে যে দ্য ম্যান হ্যাজ কাম টু মিট মি অন দ্য আফটারনুন অফ ভিক্টোরি ডে। তাহলে নির্দিষ্ট দিনের যদি সকাল সন্ধ্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এন অন বসাবো। ওকে, আবার কিছু নিয়ম আমরা দেখলাম যে সময়, সময়ের পূর্বে হচ্ছে যে তোমার ঘড়িতে কয়টা বাজে সেক্ষেত্রে আমরা বাই বসাই। তারপরে হচ্ছে যে ফিক্স টাইম বোঝাতে আমরা অ্যাট বসাই, বাকি থাকা বোঝাতে আমরা টু বসাই, বেশি হলে আমরা সেখানে হচ্ছে পাস্ট বসাই। তারপরে আমরা এখানে দেখলাম হচ্ছে যে কিছু শব্দ আছে যেমন দিস লাস্ট নেক্সট এভরি, দিস লাস্ট নেক্সট এভরি, এগুলো যদি কোনো সময় বাচক শব্দের পূর্বে থাকে তাহলে আমরা সেখানে কোনো প্রেপোজিশন বসাবো না। ওকে, তারপরে আমরা দেখলুম উইকেন্ড, উইকেন্ডের আগে আমরা হচ্ছে অ্যাটই শিখবো, অ্যাটটাই শিখবো, তবে সেখানে অনও হইতে পারে, আমেরিকান ইংলিশে অন বসানো হয়। ওকে, এরপরে আমরা দেখলাম বয়স বোঝাতে অ্যাট হয়। আচ্ছা, এরপর আসেন প্রেপোজিশন অফ প্লেস। বড় সময়ের পূর্বে যেরকম ইন বসে ঠিক একইভাবে বড় জায়গার পূর্বেও কিন্তু ইন বসে। আর ছোট সময়ের পূর্বে যেহেতু অ্যাট বসে ঠিক একইভাবে ছোট জায়গার পূর্বেও কিন্তু অ্যাট বসে। যেমন ধরেন এখানে আবার কিছু নিয়ম কারণ আছে। ধরেন যে যে কোনো জায়গার একটা উদ্দেশ্য থাকে, যেমন লাইব্রেরিতে আমরা কি করতে যাই, পড়াশোনা করতে যাই, অফিসে আমরা কাজ করতে যাই, সিনেমা হলে আমরা সিনেমা দেখতে যাই, থিয়েটারে আমরা নাটক দেখতে যাই, হাসপাতালে আমরা চিকিৎসা নিতে যাই অথবা চিকিৎসা দিতে যাই, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা নিতে যাই অথবা শিক্ষা দিতে যাই। এগুলো হচ্ছে স্বাভাবিক অবস্থান করা। কিন্তু আপনি যদি লাইব্রেরিতে যান আপনার অন্য কোনো একটা কাজে, হ্যাঁ, যে আপনি লাইব্রেরিতে গিয়েছেন আড্ডা দেওয়ার জন্য, হ্যাঁ, হাসপাতালে গিয়েছেন কোন একটা রোগীকে দেখার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন আপনার ছোট ভাই বা ছোট বোনের খোঁজ খবর নেওয়ার জন্য, তাহলে এটা কিন্তু স্বাভাবিক কোনো অবস্থান না। তাহলে যদি স্বাভাবিক অবস্থান হয় যে আপনি একজন শিক্ষক, তাহলে আপনি স্কুলে যাচ্ছেন, সেখানে আপনি কি করবেন, শিক্ষা দিবেন, তাহলে আপনার এটা স্বাভাবিক অবস্থান, সেই ক্ষেত্রে আপনি অ্যাড বসাবেন। কিন্তু যদি আপনার পিতা, যিনি একজন শিক্ষক নন, তিনি আপনার খোঁজখবর করার জন্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাড হবে না, সেই ক্ষেত্রে হবে হচ্ছে ইন। তাহলে আমরা এক্সাম্পল দেখি, যেমন এখানে বলেছে জোনাথনস আর ইন দ্য থিয়েটার টু মিট মি। এখন ধরেন এখানে ইন নাই, এখানে শূন্যস্থান পূরণ থাকলো ড্যাশ ইন দ্য থিয়েটার টু মিট মি। তাহলে এখানে দ্য থিয়েটার, তাহলে থিয়েটারের এখানে থিয়েটারে কেন গেছে, টু মিট মি, আমার সাথে দেখা করতে গেছে। সাধারণত থিয়েটারে তো মানুষ মানুষজনের সাথে দেখা করতে যায় না, কেন যায়, নাটক মুভি দেখার জন্য যায়। তাহলে যেহেতু এখানে স্বাভাবিক উদ্দেশ্যে যাওয়া হয় নাই, এই কারণে আমরা এখানে ইন বসাবো। আবার দেখুন অ্যান হ্যাজ বিন ইন দ্য ইউনিভার্সিটি টু মিট ভিসি, অ্যান ইউনিভার্সিটিতে গিয়েছে ভিসির সাথে দেখা করার জন্য। এখন আমরা ইউনিভার্সিটিতে কেন যাই, পড়াশোনা করার জন্য যাই অথবা যিনি শিক্ষক তিনি পড়াশোনা করানোর জন্য যান, কিন্তু অ্যান কেন গিয়েছে, সে হচ্ছে উপাচার্যের সাথে দেখা করতে গিয়েছে। এই কারণেই আমরা এখানে অ্যাড বসাইনি, আমরা এখানে ইন বসিয়েছি। তাহলে এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, যে কোনো বড় সাইজেবল টেরিটরি, দেশ, মহাদেশ, রাজ্য, শহর, বড় শহর, এগুলোর পূর্বে সবসময় হচ্ছে ইন বসে। যেমন দ্য প্রেসিডেন্ট ইজ ইন এশিয়া টু মেক আ নেগোসিয়েশন, হি লিভ ইন বাংলাদেশ ইন ঢাকা, সে বাংলাদেশের ঢাকায় বাস করে। তাহলে এরকম বড় শহর, বড় জেলা, দেশ, মহাদেশ, রাজ্য, শহর, এগুলোর পূর্বে আমরা সবসময় ইন বসাবো। আর যদি ছোট শহর হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাড বসাই। তবে এখানে ছোট্ট একটা টুইস্ট আছে, এক্সেপশনাল জিনিস আছে। সেটা হচ্ছে ধরেন আপনি যাবেন হচ্ছে লন্ডন, কিন্তু আপনার ফ্লাইটটা সরাসরি লন্ডনে না, আপনার ফ্লাইটটা হচ্ছে আহ, দুবাইতে ট্রানজিট নিবে, দুবাইতে ট্রানজিট নিয়ে এরপরে আবার লন্ডনের উদ্দেশ্যে যাবে। তাহলে আপনি ঢাকা থেকে যাবেন হচ্ছে দুবাই, দুবাই থেকে যাবেন হচ্ছে লন্ডন। এখন যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু দুবাইয়ের আগে, দুবাই তো একটা বড় শহর, এক্ষেত্রে দুবাইয়ের আগে ইন হওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু দুবাইয়ের আগে ইন বসবে না, এক্ষেত্রে অ্যাড বসবে। যেমন দেখেন কেন বলেছে আওয়ার প্লেন রিফুয়েলড অ্যাট লন্ডন অন ইটস ওয়ে ফ্রম নিউ ইয়র্ক টু মস্কো। দেখেন এখানে আমরা কিন্তু তিনটা প্রেপোজিশনের ব্যবহার শিখতে পারি। একটা হচ্ছে দেখেন এই যে বলছে ফ্রম নিউ ইয়র্ক, তাহলে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টের আগে আমরা ফ্রম বসাই। আর টু মস্কো, টু হচ্ছে ইন পয়েন্ট, ইন পয়েন্টের আগে আমরা টু বসাই, তাহলে ফ্রম নিউ ইয়র্ক টু মস্কো। আচ্ছা, এরপর আবার দেখেন বলছে এট লন্ডন, তাহলে এখানে তো এটা লন্ডন একটা বড় শহর, সেক্ষেত্রে এখানে আগে তো ইন হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বললাম যে যদি আপনি ট্রানজিট নেন সেক্ষেত্রে কিন্তু আবার অ্যাড বসবে। ওকে, এরপরে আসেন ইন অন টু এর আরো কিছু ব্যবহার আমরা দেখি। সীমানার মধ্যে হলে ইন হয়, সীমানার বাইরে হলে টু হয়, সীমানার উপরে হলে অন হয়। এখন এটা তো মুখস্থ কথা, এটা তো কিছু বুঝলাম না, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যে ধরেন আমি বললাম
ফেনী ইজ ইন দ্য ইস্ট অফ কুমিল্লা। ফেনী হচ্ছে কুমিল্লার পূর্ব দিকে। এখন আসেন, ফেনী এবং কুমিল্লা দুইটাই কিন্তু বাংলাদেশের বাউন্ডারির মধ্যে। এই যে এটা হচ্ছে বাংলাদেশের বাউন্ডারি, এই দুই বাউন্ডারির মধ্যে হচ্ছে ফেনী এবং কুমিল্লা। তো এই যে দেখেন, এই হচ্ছে কুমিল্লা, এই হচ্ছে ফেনী, এই যে কুমিল্লার পূর্ব দিকে হচ্ছে ফেনীর অবস্থান। তাহলে এই যে সীমানার মধ্যে হয়েছে, এই কারণে আমরা এখানে ইন বসিয়েছি। ফেনী ইজ ইন দ্য ইস্ট অফ কুমিল্লা। এরপরে দেখেন, তাজিংডন ইজ অন সাউথ ইস্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে তাজিংডন অবস্থিত। তাহলে এটা একদম বাংলাদেশের সীমান্তে অবস্থিত, একদম সীমান্তের উপরে অবস্থিত। এই কারণে আমরা এখানে অন দিয়েছি। এরপর দেখেন, জাপান ইজ টু দ্য ইস্ট অফ বাংলাদেশ। তাহলে জাপান বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত। তাহলে এই হচ্ছে জাপান, এই হচ্ছে বাংলাদেশ। তাহলে এই দুইটা তো জাপান তো বাংলাদেশের সীমানার মধ্যে না, সীমানার বাইরে, সীমানার বাইরে পূর্ব দিকে। এই কারণে আমরা এখানে টু বসিয়েছি, জাপান ইজ টু দ্য ইস্ট অফ বাংলাদেশ। আচ্ছা, এখানে আসেন, এই যে বড় যে সমস্ত জায়গা, সেই বড় জায়গার পূর্বে আমরা হচ্ছে ইন বসাই। আর ছোট যে জায়গা সেখানে আমরা হচ্ছে আমরা অ্যাড বসাই। তবে মাঝখানে একটা অন আছে, এই অনটা আমরা কোথায় কোথায় বসাই? যেমন দেখেন, যদি কোনো স্ট্রিটের নাম হয়, কোনো অ্যাভিনিউর নাম হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অন বসাই। ঠিক আছে, যেমন আমি বললাম যে অন বিজয় সরণি, ঠিক আছে, অন হচ্ছে কাজী নজরুল ইসলাম এভিনিউ। তাহলে এই ক্ষেত্রে আপনি স্ট্রিটের নামের পূর্বে আপনি হচ্ছে অন বসাবেন। কিন্তু যদি একটা নির্দিষ্ট জায়গা বোঝায়, স্ট্রিট উপরে একটা নির্দিষ্ট জায়গা বোঝায়, নির্দিষ্ট জায়গা কি, যেমন ধরেন স্টেট স্ট্রিট, এটা একটা জায়গা, একটা 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 রাস্তা। কিন্তু এই স্টেট স্ট্রিটের কত নাম্বার? নাম্বার হচ্ছে 456। যদি এরকম 456 হয়, সেক্ষেত্রে কিন্তু আবার আমরা অ্যাড বসাই। আর এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমরা অলরেডি বলে ফেলছি। এই যে দেখেন, এখানে বলছে যে আন্ডার এ ট্রি। আন্ডার এ ট্রি মানে হচ্ছে গাছের নিচে, আন্ডার দ্য টেবল, টেবিলের নিচে। এইখানে কখন কোনটা বসে, এই যে পরিবহনের ক্ষেত্রে কোনটা বসে, এটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এখন আসেন যে প্রেপোজিশন অফ প্লেস। তাহলে প্রেপোজিশন অফ প্লেস এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এগুলা মোটামুটি পড়লে, এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো, কারণ এগুলা মুখস্থ করলে দেখবেন যে আসলে এগুলা কোনো কিছু মনে নেই। মোটামুটি স্লাইডে যেগুলো পড়ানো হয়েছে ওগুলাই দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা অলরেডি দেখে ফেলছি, প্রেপোজিশন অফ টাইম। এখন আসেন প্রেপোজিশন অফ ট্রান্সপোর্ট। আচ্ছা, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে যদি এরকম হয়, কান্নাকাটি করেন কেন? কান্নাকাটি করেন, আমি তো পড়া কমাই দিচ্ছি, কান্নাকাটি করবেন না। কান্নাকাটি করে লাভ হবে? কান্নাকাটি করলে কোনো লাভ নাই, ঠিক আছে। কান্নাকাটি করলে হচ্ছে, ছোটবেলায় কান্নাকাটি করলে হচ্ছে লাভ ছিল, হ্যাঁ, কিন্তু বড়বেলায় কান্নাকাটি করে আসলে কোনো লাভ নাই। আচ্ছা, না তবে মুসলমান হইলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহর কাছে কান্নাকাটি করলে লাভ আছে, ঠিক আছে, তবে মানুষের কাছে কান্নাকাটি করে লাভ নেই। আচ্ছা, প্রেপোজিশন অফ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা কোন কোন ধরনের প্রেপোজিশন ব্যবহার করতে পারি? মনে রাখবেন, যে কোনো কিছুর মাধ্যমে আপনি কোনো জায়গায় যাচ্ছেন, যেমন জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, জার্নি বাই বোট, জার্নি বাই লঞ্চ, জার্নি বাই প্লেন, এই ধরনের সব ট্রান্সপোর্টের পূর্বে আপনি হচ্ছে বাই বসাইতে পারবেন, বাই, ঠিক আছে, বাই। এই যে যানবাহনে ভ্রমণ বুঝাতে, ভ্রমণ, ভ্রমণ বুঝাতে আপনি সবসময় কি বসাবেন? বাই বসাবেন, বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই বোট। কিন্তু আপনি ভেতরে আছেন, কোনো কিছুর ভেতরে আপনি আছেন, যেমন আমি একটা বিমানের মধ্যে আছি, আমি বিমানে আছি, অথবা আমি বাসে আছি, অথবা আমি হচ্ছে শিপে আছি। এই ক্ষেত্রে আপনি বসাবেন হচ্ছে অন, অন দা বাস, অন দা প্লেন, অন দা ট্রেন, অন দা শিপ। কিন্তু যদি কারের মধ্যে হয়, সেক্ষেত্রে হয় কিন্তু ইন, ইন এ কার, ইন দা কার, অথবা ইন এ হেলিকপ্টার। এখন কেন এক জায়গায় ইন হচ্ছে, এক জায়গায় অন হচ্ছে? এটা তো একটা বৈষম্য। এই বৈষম্যের কারণ কি? বৈষম্যের কারণ কিছুই না, যেসব যানবাহনের মধ্যে আপনি হাঁটাচলা করতে পারবেন, সেগুলোর আগে হচ্ছে অন হয়, আর যেগুলোর মধ্যে হাঁটাচলা করা যায় না, সেগুলোর আগে হচ্ছে ইন হয়। যেমন প্লেনের মধ্যে আপনি হাঁটতে পারবেন, ট্রেনের মধ্যে আপনি হাঁটতে পারবেন, জাহাজের মধ্যে আপনি হাঁটতে পারবেন, এইখানে হচ্ছে অন হবে। কিন্তু কারের মধ্যে তো আপনি হাঁটতে পারবেন না, হ্যাঁ, আবার হেলিকপ্টারের মধ্যে আপনি হাঁটতে পারবেন না। এখন ভাই আপনি যদি এই এক্সাম্পল দেন যে স্যার, ধরেন আমার একটা ভাগ্নি আছে, তার বয়স হলো 2 বছর, সে তো হাঁটতে পারবে, তাহলে তাহলে তো হাঁটা যায়। ওই যুক্তি দিলে আবার হবে না। এখানে এখানে অ্যাডাল্ট বোঝানো হচ্ছে, ঠিক আছে, অ্যাডাল্ট মানুষ বোঝানো হচ্ছে, এখানে ছোট বোঝানো হচ্ছে না। তাহলে যেসব যানবাহনের মধ্যে আপনি বসে থাকতে পারবেন কিন্তু হাঁটতে পারবেন না, সেক্ষেত্রে তো আপনি ইন বসাবেন। আর যেগুলোর মধ্যে হাঁটাচলা করা যাবে, সেগুলোর মধ্যে আবার অন বসা আপনি অন বসাবেন।
তাহলে আমরা ছিলাম কোন জায়গায়? আমরা ছিলাম হচ্ছে ওই যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে। আমরা ট্রান্সপোর্টের ক্ষেত্রে বললাম যে যেগুলোর মধ্য দিয়ে হাঁটাচলা করা যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে অন বসাই, আর যেগুলোর মধ্য দিয়ে হাঁটাচলা করা যায় না সেক্ষেত্রে আমরা ইন বসাই, আর জার্নি হইলে সেক্ষেত্রে আমরা হচ্ছে বাই বসাই। ওকে, এরপরে আসেন আমরা আহ করবো হচ্ছে যে আপনি যদি কোনো যানবাহন থেকে নেমে যান অথবা পড়ে যান সেক্ষেত্রে আপনি হচ্ছে অফ বসাইতে পারেন, যেমন হি ফেল অফ দ্য বাস, তার মানে সে হচ্ছে বাস থেকে পড়ে গেল। ঠিক আছে, ওকে, এখন আসেন টু। টু এবং হচ্ছে টুয়ার্ডস, এটা আমরা একদম শুরুর দিকে বলেছিলাম যে এটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। টু মানে হচ্ছে যে কোনো একটা এন্ড পয়েন্ট, যেটা এন্ড পয়েন্টটা আমরা হচ্ছে টু বসাই, ইন পয়েন্টটা আমরা হচ্ছে টু বসাই। কোন আবার কোনো গন্তব্যের দিকে চলার গতিতে গতি বোঝানো হলে সেক্ষেত্রে আমরা হচ্ছে টু বসাই। এখন এই টুটা কিন্তু দুইটা জায়গাতে হয়, একটা হচ্ছে ইনফাইনিটিভের টু এবং আরেকটা হচ্ছে প্রেপোজিশনের টু। এখন কোন টুটা ইনফাইনিটিভ এবং কোন টুটা প্রেপোজিশন, সেটা আপনারা কিভাবে বুঝবেন বা সেটা আমরা আসলে কিভাবে বুঝতে পারি? এটা বোঝার উপায় হচ্ছে, যদি দেখেন এই যে টু, টু এর পরে যদি একটা ভার্ব থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে একটা ইনফাইনিটিভ, আর টু এর পরে যদি নাউন থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে আমার প্রেপোজিশন। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আই এম গোয়িং টু দ্য স্টোর, এই টু এর পরে কি আছে? একটা নাউন আছে, এই টুটা হচ্ছে প্রেপোজিশন। আর এই যে টু হিট, হিট হিট হচ্ছে একটা ভার্ব, তাহলে ভার্বের আগে টু আছে, এইটা হচ্ছে একটা ইনফাইনিটিভ। ঠিক আছে, এখন আসেন টু মানে হচ্ছে দিকে, আবার টুয়ার্ডস মানেও দিকে। এখন এই টু এবং টুয়ার্ডস এর মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়? খুব সিম্পলি বুঝাই, ধরেন আমাদের সময়ে গ্রামে যারা পড়াশোনা করেছেন এটা রিলেট করতে পারবেন। একটা গেম ছিল মোস্তফা গেম, একটা ভিডিও গেম। তো আমরা এটা হচ্ছে লুকাই লুকাই খেলতাম। হ্যাঁ, মোস্তফা গেম, ওই যে আপনার কয়েন দিয়ে খেলা যেত। তো আমাদের বাজারে একটা দোকানে এই মোস্তফা গেম ছিল, এটা নামই হচ্ছে মোস্তফা গেম, কিন্তু এটা নামটা মোস্তফা গেম না, তবে আমাদের সময় এটা মোস্তফা গেম নামে পরিচিত ছিল। তো আমাদের বাজার এবং স্কুল একই দিকে ছিল, মানে একই রাস্তা দিয়ে বাজারও যাওয়া যেত, স্কুলে যাওয়া যেত, এবং স্কুল এবং বাজার পাশাপাশি ছিল। তা এখন ধরেন আমরা কয়েকজন, আমরা উদ্দেশ্য হচ্ছে গেমস খেলা, গেমের দোকানে যাওয়া। কিন্তু ধরেন বাড়ির এক মুরব্বির সাথে আমার দেখা হইলো। তো মুরব্বি আমার বললো, কিরে কই যাস? তাই আমি বললাম যে এই একটু স্কুলের দিকে যাই। এখন স্কুলের দিকে যাই, এটাতে আমি কি বোঝাচ্ছি? আমি স্কুলে যাচ্ছি না, আমি কিন্তু আর মিথ্যাও বলি নাই, আমি বলছি আমি স্কুলের দিকে যাচ্ছি। এখন স্কুলের দিকে মানে আমার উদ্দেশ্য কিন্তু স্কুল না, আমার উদ্দেশ্য কোনটা? আমার উদ্দেশ্য হচ্ছে গেমস খেলা, ওইটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে এরকম যদি হয় যে আপনি কোন একটা জায়গায় যাচ্ছেন, হ্যাঁ, কিন্তু আপনার উদ্দেশ্য আসলে ওই জায়গাটা না, অন্য একটা জায়গা, সেক্ষেত্রে আমরা হচ্ছে টুয়ার্ডস বসাই। যেমন ধরেন আমি বললাম যে দ্য কার ইজ গোয়িং টুয়ার্ডস দ্য সিটি, গাড়িটা সিটির দিকে যাচ্ছে। এই দিকে যাওয়া বোঝাতে মূলত বোঝানো হচ্ছে যে এই সিটি কিন্তু কারের উদ্দেশ্য না, উদ্দেশ্য কিন্তু সিটি না, উদ্দেশ্য হচ্ছে আরেকটা। জাস্ট এই টুয়ার্ডস দিয়ে বোঝানো হচ্ছে যে হ্যাঁ সে ওই দিকে যাচ্ছে। যেমন একটা এক্সাম্পল দেখাই, মেসি কিক দ্য বল টুয়ার্ডস দ্য গোল পোস্ট, গোল পোস্টের দিকে মেরেছে। গোল পোস্টের দিকে মেরেছে মানে কি দেখেন, সরাসরি কিন্তু গোল পোস্টে মারে নাই, এই ডিরেক্টলি কিন্তু এই দিকে মারছে। হ্যাঁ, কিন্তু আমি বুঝাচ্ছি কি, মেসি কিক দ্য বল টুয়ার্ডস দ্য গোল পোস্ট, যদি সরাসরি একদম সোজা গোল পোস্টের দিকে মারতো সেক্ষেত্রে আমি বলতাম হচ্ছে টু। যেহেতু সরাসরি গোল পোস্টের দিকে মারে নাই, এই ক্ষেত্রে আমরা এখানে টু বসাতে পারবো না, আমরা বসাবো হচ্ছে টুয়ার্ডস। ঠিক আছে, ওকে, এরপর আসেন আমরা দেখবো হচ্ছে ইনটু। দেখেন ইন মানে কি? ইন মানে হচ্ছে ভেতরে, আর টু মানে কি? টু মানে হচ্ছে দিকে। তাহলে ইনটু মানে কি? ইনটু মানে হচ্ছে ভেতরের দিকে। তার মানে ভেতরের দিকে প্রবেশ বোঝাতে আমরা ইনটু ব্যবহার করতে পারি, এটা আমরা একদম প্রথম যে স্লাইডটা সেখানে দেখেছিলাম। তাহলে ভেতরের দিকে কোনো কিছু যাওয়া, যেমন কোনো নদীর ভেতরে ঝাঁপ দেওয়া, হ্যাঁ, কোনো চায়ের কাপে আপনি চা ঢেলে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ইনটু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যেমন দেখেন এখানে বলছে দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, নদীর মধ্যে জাম্প দিল ছেলেটা, লাফ দিল, তাহলে এখানে আমরা ইনটু ব্যবহার করতে পারি। আবার দ্য টিচার ওয়াকড ইনটু দ্য এক্সাম রুম, টিচার এক্সাম রুমে প্রবেশ করলো, তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে ইনটু বসাইতে পারি। ইনটু যদি হয় ভেতরের দিকে তাহলে অনটু মানে কি হবে? অনটু মানে হচ্ছে উপরের দিকে। তবে এই উপরের দিকে একটু একটু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এরকম, ধরেন আপনি হচ্ছে আহ আপনি হচ্ছে আপনি ক্রিকেট খেলতেছেন, আপনি হচ্ছে ক্রিকেট খেলতেছেন, এটা এটা হচ্ছে ক্রিকেটের মাঠ, এই পাশে একটা বিল্ডিং আছে, আপনি এখান থেকে একটা ছক্কা মারলেন, এই ছক্কাটা বলটা গিয়ে এই ছাদের উপরে পড়লো,
এই যে বলটা ছাদের উপরে গিয়ে পড়লো, এইটাকে আমরা বলবো হচ্ছে অনটু। অনটুর আরেকটা ব্যবহার আছে, ধরেন আপনি মেট্রো স্টেশন, মেট্রোতে উঠলেন অথবা আপনি ট্রেনে উঠলেন, ট্রেন থেকে আপনি ট্রেনের প্ল্যাটফর্মে নামলেন, এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন আই স্টেপড অন টু দ্য প্ল্যাটফর্ম। ঠিক আছে, তাহলে এই ধরনের উদাহরণের ক্ষেত্রে আমরা অন টু ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন দেখেন এখানে বলছে দ্য ডগ জাম্পড অন টু দ্য সাইড টেবল। একটা সাইড টেবিল ছিল, ধরেন এটা হচ্ছে একটা সাইড টেবিল, ডগটা এটার উপরে জাম্প দিয়ে উঠলো, জাম্প দিয়ে বসলো, তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে অন টু ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওকে। এরপর আসেন বিলো এবং হচ্ছে আন্ডার। বিলো মানে হচ্ছে নিচে এবং আন্ডার মানেও কিন্তু নিচে, তবে এই দুই নিচের মধ্যে পার্থক্য আছে। শুরুতে আসেন হচ্ছে আন্ডার। আন্ডারটা আপনি কখন কখন ব্যবহার করতে পারবেন? ফিজিক্যাল পজিশন ডিরেক্টলি বিনিথ সামথিং, অর্থাৎ একদম ঠিক নিচে, কোনো কিছু একদম ঠিক নিচে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করি। যেমন দ্য কি ইজ আন্ডার দ্য টেবিল, একদম ঠিক টেবিলটার নিচেই হচ্ছে চাবিটা আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করতে পারি। আবার দেখেন অথরিটি বা হায়ারার্কি, অথরিটি বা হায়ারার্কি বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করি। যেমন কি, যেমন ধরেন হি ওয়ার্কস আন্ডার দ্য ম্যানেজার, সে ম্যানেজারের আন্ডারে কাজ করে। আমরা এরকম কিন্তু বলি যে এই কিরে তুই কার আন্ডারে কাজ করস, তাহলে আমি ম্যানেজারের আন্ডারে কাজ করি অথবা আমি এই লোকের আন্ডারে কাজ করি। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন যে কোনো কিছুর মেজারমেন্ট, হ্যাঁ, লিমিট বা কন্ডিশনের ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দ্য টেম্পারেচার ইজ আন্ডার 10 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাহলে দেখেন এই যেটা লিমিট দিয়ে দিছে, এখানে লিমিট দিয়ে দিছে যে টেম্পারেচার ইজ আন্ডার 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে বোঝাচ্ছে, লিমিট দিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করতে পারি। কভারিং, কোনো কিছু একদম কভার করে আছে, যেমন শি হিড আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, সে কম্বলের নিচে লুকাইলো। এখন কম্বলের নিচে লুকানো মানে কি, আপনার উপরে পুরো কম্বলটা আছে, তাহলে এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন হচ্ছে আন্ডার। এগুলো হচ্ছে আন্ডারের ইউজ। তাহলে আসেন বিলোটা কোন কোন জায়গায় আমরা ব্যবহার করি। আন্ডারের তো হচ্ছে যে কিছুটা নিচে, আর যদি আরো নিচে হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে বিলো ব্যবহার করি। যেমন দেখেন এখানে বলছে দ্য রিভার ইজ বিলো দ্য ক্লিফ, দ্য রিভার ইজ বিলো দ্য ক্লিফ। ক্লিফ মানে কি, ক্লিফ মানে হচ্ছে চূড়া, কারণ এইটা হচ্ছে একটা পাহাড়, এই পাহাড়ের চূড়ার নিচ দিয়ে হচ্ছে নদীটা প্রবাহিত হয়ে গিয়েছে, তাহলে এই যে পাহাড়ের চূড়া থেকে নদীটা অনেক নিচে না, এই ক্ষেত্রে আমরা হচ্ছে বিলো ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রে কিন্তু আন্ডার ব্যবহার করব না। আবার দেখেন কোন র্যাঙ্ক এবং হচ্ছে লেভেলের ক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করতে পারি, যেমন দিস ওয়ার্ক ইজ বিলো মাই স্ট্যান্ডার্ড। আমরা বলি না যে এই তার যে পারফরমেন্স এটা হচ্ছে বিলো এভারেজ, আমরা কিন্তু এরকম প্রায় বলি যে ভাই তার যে যে পারফরমেন্স এটা তো খুবই মানে বিলো এভারেজ পারফরমেন্স, মানে এভারেজেরও নিচে, তাহলে এই ক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করতে হবে। এই ব্যবহারগুলো হচ্ছে আপনাদের পরীক্ষাতে আসবে না, মানে এগুলা যেগুলো আমি একটু দ্রুত যাচ্ছি, মোটামুটি বুঝে নেবেন যে এইগুলা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব কম, জাস্ট নাইস টু নো। ঠিক আছে, আচ্ছা। আরেকটা আছে মেজারমেন্ট। দেখেন একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম যে মেজারমেন্টের ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করতে পারি, তবে যখন সেখানে নির্দিষ্ট একটা লিমিট দেওয়া থাকবে, যেমন 10 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, যেমন আমরা বলি আন্ডার 19, আন্ডার 19 টিম, অনূর্ধ্ব 19 টিম, আমরা কিন্তু বলি না যে বিলো 19 টিম, এটা কিন্তু কিন্তু আমরা বলি না, আমরা বলি আন্ডার 19 টিম। ঠিক আছে, তো যদি এরকম নির্দিষ্ট মেজারমেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে বিলো ব্যবহার করবো। যেমন দেখেন এখানে বলছে দ্য টেম্পারেচার ড্রপড বিলো ফ্রিজিং, টেম্পারেচার ড্রপড বিলো ফ্রিজিং, বা আমরা বললাম যে হিজ পারফরমেন্স ইজ বিলো এভারেজ, আমরা কিন্তু বলি না যে আন্ডার এভারেজ, আন্ডার এভারেজ আমরা কিন্তু কখনোই বলি না, আমরা বলি বিলো এভারেজ। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট যদি আপনার পয়েন্ট উল্লেখ থাকে, যেমন 10 ডিগ্রি সেলসিয়াস, 19, সেক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করব, আর যদি নির্দিষ্ট পয়েন্ট উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে বিলো ইউজ করব। আচ্ছা, আন্ডার দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ, নদীটা ব্রিজের ঠিক নিচ দিয়ে চলে গিয়েছে, তাহলে একদম এই যে ঠিক নিচ দিয়ে চলে যাওয়া, দেখেন এই যে ব্রিজটার সাথে কিন্তু এই নদীর একটা সংযোগ আছে, সংযোগ আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে আন্ডার ইউজ করব। ওই ওর একদম শুরুর দিকে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম যে দ্য ট্রেন ইজ গোয়িং আন্ডার দ্য ব্রিজ, অথবা আন্ডার দ্য, হ্যাঁ হ্যাঁ, ওখানে ব্রিজে ছিল, তাহলে এরকম নিচ দিয়ে চলে যাওয়া বোঝাতে আমরা হচ্ছে আন্ডার ইউজ করতে পারি। ঠিক আছে, তো দেখেন বিলো কিছুটা নিচে, আর যেমন এখানে বলছে যে নেম, রাইট ইউর নেম বিলো দ্য লাইন, এই বিলো দ্য লাইন বলতে বোঝানো হচ্ছে এই লাইনটার কিছুটা নিচে আপনি আপনার নামটা লিখবেন, একদম লাগাওয়া নিচে না। ধরেন আমার নাম হচ্ছে শাহরিয়ার,
তাহলে আমি যদি এরকম লিখি, এই যে শাহরিয়ার, তাহলে কিন্তু এটা আসলে হইলো না, গ্যাপ রাখতে হবে। যদি গ্যাপ রেখে যদি লিখতে বলা হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে বিলো ইউজ করি। আর যদি কোনো গ্যাপ না থাকে, এই যে কোনো গ্যাপ না থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আন্ডার ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা একটু পরে রিক্যাপ করব, আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি। এখন আসেন অ্যাক্রস। অ্যাক্রসটা হচ্ছে যখন আপনি এক পাশ থেকে আরেক পাশে যাবেন, সেটা হতে পারে কোনো রাস্তা, সেটা হতে পারে কোনো নদী, সেটা হতে পারে কোনো ব্রিজ, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করি। যেমন জাহিদ ইজ গোয়িং অ্যাক্রস দ্য ব্রিজ, তার মানে জাহিদ এই ব্রিজের এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, ব্রিজটাকে ক্রস করতেছে। ধরেন এইটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা, আপনি রাস্তা এই পাশ থেকে এই পারে যাচ্ছেন, অথবা এই পার থেকে এই পারে আসতেছেন, এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন অ্যাক্রস। ঠিক আছে, জাহিদ ইজ গোয়িং অ্যাক্রস দ্য ব্রিজ, জাহিদ ব্রিজের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাক্রস মানে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, ক্রস করা। দে বোটেড অ্যাক্রস দ্য রিভার, তার মানে তারা নৌকায় করে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন আসেন অ্যালং। অ্যালং মানে কি? তো আমরা একটু আগে দেখলাম যে অ্যাক্রস মানে হচ্ছে রাস্তার একদিক থেকে আরেক দিকে যাওয়া, ক্রস করা। কিন্তু যদি আমি এরকম দেখি যে আমি রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি না, আমি একটা পার ধরে হাঁটতেছি, একটা একটা সাইড ধরে আমি হাঁটতেছি, হ্যাঁ, যেমন ওই যে একটা গান আছে না, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, সেরকম আপনি রাস্তা একা চলতেছেন, নির্দিষ্ট একটা সাইড দিয়ে আপনি রাস্তা বরাবর চলতেছেন, এই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যালং ব্যবহার করব। যেমন যেমন দেখেন, দ্য শিপ ইজ সেইলিং অ্যালং দ্য কোস্ট লাইন। অ্যালং দ্য কোস্ট লাইন মানে কি? এই যে এই কোস্ট লাইন ঘেঁষে, তীর ঘেঁষে এই জাহাজটা চলতেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আসেন থ্রো। থ্রো মানে কি? থ্রো দিয়ে আমরা কি বুঝাই? এখন আসেন, ওই যে আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, যে ওই যে তিন বাহু, তিন বাহু অথবা চার বাহু যে কোনো কিছুর মধ্যে যদি হয়, সেক্ষেত্রে আমরা কি বসাই? সেক্ষেত্রে আমরা ইন বসাই, সেক্ষেত্রে আমরা ইন বসাই। এরকম এই চার বাহু বা তিন বাহুর মধ্য দিয়ে কোনো কিছু ক্রস করছে, এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে থ্রো ব্যবহার করি। আর একটু ক্লিয়ার করি, ধরেন আমি বললাম যে, ধরেন এটা হচ্ছে একটা জানালা, এটা হচ্ছে একটা জানালা, ঠিক আছে, একটা জানালা, ওকে। আমি বললাম যে থ্রো দ্য গার্বেজ, আমি বললাম যে কি বলা যায় এটাকে, কাস্ট কাস্ট দ্য লেন্স, কাস্ট দ্য লেন্স থ্রু দ্য উইন্ডো, থ্রু দ্য উইন্ডো। মানে থ্রু দ্য উইন্ডো মানে কি? মানে হচ্ছে এই জানালার মধ্যে দিয়ে ছুঁড়ে মারো। তাহলে দেখেন এই যে জানালার কয়টা এখানে বাহু, একটা দুইটা তিনটা চারটা, তাহলে এরকম চার বা তিন, তিন বাহু যেখানে আছে এগুলোর মধ্য দিয়ে যদি কোনো কিছু যায়, সেক্ষেত্রে আপনি হচ্ছে থ্রো বসাবেন। যেমন ধরেন আমি বললাম দ্য ক্যাট, দ্য ক্যাট ইজ ওয়াকিং থ্রো দ্য জঙ্গল, দ্য ক্যাট ইজ ওয়াকিং থ্রু দ্য জঙ্গল। তাহলে দেখেন এই জঙ্গলের মধ্যে, তাহলে জঙ্গলের মধ্যে গাছ আছে, তাহলে আপনি যদি এরকম তিন কল্পনা করেন, যে তিনটা বাহু কল্পনা করেন, তাহলে এখানে আপনি থ্রো বসাতে পারবেন। কিন্তু যদি দুই হয়, দুই, এটা মাঠ হয়, বা একটা একটা রাস্তা হয়, বা বা একটা নদী হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে তিন নাই, এখানে কিন্তু দুইটা বাহু। এরকম ক্রস করার ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাক্রস বসাই। ঠিক আছে, যেমন দেখেন এখানে বলছে এট দ্যাট মোমেন্ট আই ওয়াজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, তাহলে আপনি রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলেন। দ্য ম্যান ওয়াজ ওয়াকিং থ্রো দ্য ফরেস্ট হোয়েন হি মেড দ্য ওলস, তাহলে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা বোঝাতে আমরা এখানে থ্রো ব্যবহার করেছি। ঠিক আছে, ওকে। এরপর আসেন পাস্ট। পাস্ট মানে হচ্ছে পাশ দিয়ে অতিক্রম করা। যেমন এক্সাম্পল দেই, ইফ ইউ গো, ইফ ইউ গো পাস্ট দ্য ড্রাগ স্টোর কুড ইউ প্লিজ ব্রিং সাম অ্যান্টি আলসারেন্ট ফর মি, যদি তুমি ড্রাগ স্টোরের পাশ দিয়ে যাও, যদি তুমি ড্রাগ স্টোরের পাশ দিয়ে যাও, তুমি কি আমার জন্য কিছু অ্যান্টি আলসারেন্ট ওষুধ আনতে পারবে? তাহলে অ্যান্টি আলসারেন্ট ওষুধ বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাস্ট বসিয়েছি। ঠিক আছে, তাহলে ইফ ইউ গো পাস্ট দ্য ড্রাগ স্টোর কুড ইউ প্লিজ ব্রিং সাম অ্যান্টি আলসারেন্ট ফর মি, তার মানে যদি তুমি পাশ দিয়ে যাও। ঠিক আছে, আচ্ছা, এরপর আসে আপ। আপ মানে উপরের দিকে, আর ডাউন মানে হচ্ছে আপ নিচের দিকে। কোনো কিছুর বেয়ে উপরের দিকে ওঠা, সেক্ষেত্রে আপনি বলবেন আপ, যেমন দে আর ক্লাইম্বিং আপ দ্য ট্রি। আর যদি নিচের দিকে নামা বোঝায়, সেক্ষেত্রে আমরা ডাউন ব্যবহার করতে পারি, যেমন দ্য স্টোন রোলড ডাউন দ্য হিল, তার মানে এই গোলকটি পাহাড় বেয়ে নিচের দিকে পড়ছে। তাহলে আপ মানে উপরের দিকে, আর ডাউন মানে হচ্ছে নিচের দিকে। ওভার, এগুলো আমরা মোটামুটি পড়ে ফেলছি। যেমন দেখেন বলছে দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য গার্ডেন। ঠিক আছে, তাহলে উপর দিয়ে চলে যাওয়া বোঝাতে আমরা
ওভার ব্যবহার করতে পারি। তাহলে এখানে দেখেন, এই যে দেখেন এখানে শূন্য দেওয়া আছে। ইফ ইট রেফার্স টু মুভমেন্ট ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার বাট ইন সামথিং সাচ এজ লং গ্রাস অর ফরেস্ট পিটার ওয়াকড থ্রো দ্য ফরেস্ট। ওই যে আমি আপনাদেরকে যেই এটা হচ্ছে দেখেছেন, ওই যে এরকম 4 বাহু অথবা 3 বাহু অথবা এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করি। যেমন উই লুকড থ্রো দ্য উইন্ডো অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ এ বিউটিফুল ডে। তাহলে আমরা জানালার মধ্যে দিয়ে আমরা তাকাচ্ছি। তাহলে এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। ওভার, ইট রেফার্স টু সামথিং এট এ হায়ার পজিশন দেন সামথিং এলস। এই যেমন এ প্লেন ফ্লিউ ওভার দ্য ভিলেজ, দ্য থিফ জাম্পড ওভার দ্য ফেন্স। তাহলে গতি আছে এরকম বোঝাতে আমরা হচ্ছে ওভার ব্যবহার করি। অ্যাবাভ, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। যেমন এই যে দেখেন বলছে আই হেল্ড দ্য আমব্রেলা ওভার মাই হেড। আই হেল্ড দ্য আমব্রেলা ওভার মাই হেড, এটা অলরেডি বলছি যে যে কভার করে আছে, কভার করে আছে এই কারণে আমরা ওভার বসিয়েছি। শি হাং দ্য পিকচার অ্যাভাব দ্য সোফা। তাহলে সোফার উপরে পিকচারটা ঝুলে আছে, তাহলে এই ঝুলে থাকাটা একদম স্থির হয়ে আছে, স্টিল আছে, এই কারণে আমরা এখানে অ্যাভাব বসিয়েছি। একদম শুরুর যেই বেসিকটা সেই বেসিকটা মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন রাউন্ড। রাউন্ড মানে হচ্ছে চারদিকে। চারদিকে বলতে যেমন ধরেন কোন একটা সেন্টার আছে, সেই সেন্টারকে কেন্দ্র করে কোনো কিছু ঘুরছে, সেই ক্ষেত্রে আমরা রাউন্ড বা হচ্ছে অ্যারাউন্ড বলতে পারি। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তাহলে এই ক্ষেত্রে আমরা রাউন্ড বলতে পারি। আচ্ছা, আউট অফ। আউট অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে বের হচ্ছে। যেমন দ্য র্যাবিট ইজ পপিং আউট অফ দ্য হোল। আউট অফ মানে হচ্ছে এই যে খরগোশটা মাত্র গর্ত থেকে বের হচ্ছে, আপনি এটা দেখতেছেন এই মাত্র বের হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে আউট অফ ব্যবহার করতে পারি। পেপারস আর কামিং আউট অফ দ্য প্রিন্টার্স। এই মাত্র আপনি দেখতেছেন যে প্রিন্টারের মধ্য থেকে পেপারগুলো বের হচ্ছে, এই ক্ষেত্রে আমরা আউট অফ বলতে পারি, ঠিক আছে। ওকে, অফ মানে হচ্ছে এটা দূরে অর্থ হয়, অথবা কোনো কিছু থেকে আপনি পড়ে গিয়েছেন এক্ষেত্রে হয়। যেমন চার্লি ফেল অফ হিজ বেড অ্যাট লাস্ট নাইট। চার্লি গত রাতে তার বিছানা থেকে পড়ে গিয়েছিল। মাদার সেন্ডিং মি অফ টু স্কুল। অফ টু স্কুল মানে হচ্ছে আমাকে স্কুলের দিকে পাঠাচ্ছেন। ফাদার ওয়েন্ট অফ টু ওয়ার্ক এট 7, তার মানে হচ্ছে ফাদার কাজে যাচ্ছে, ঠিক আছে। ওকে, আমরা একদম শেষ দিকে চলে আসছি আর অল্প কিছুক্ষণ। ফ্রম, এটা অলরেডি বলছি যে ফ্রম আমরা কোথায় বসাই। ফ্রম হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট, যেটা সেই স্টার্টিং পয়েন্টে আমরা ফ্রম বসাই, আর এন্ড পয়েন্টটা আমরা হচ্ছে টু বসাই, ঠিক আছে। এইটা এই ফ্রম আর টু এর ক্ষেত্রে জাস্ট এই এতটুকু জিনিস মাথায় রাখলে আসলে হয় যে ইন পয়েন্টে সবসময় আমরা টু বসাই, আর যেটা স্টার্টিং পয়েন্ট সেই স্টার্টিং পয়েন্টে আমরা সবসময় হচ্ছে ফ্রম বসাই, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন যে এগেইনস্ট। এগেইনস্ট মানে হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে অবস্থান নেওয়া বা কোনো কিছুর আপনার বিরোধিতা করা। যেমন দ্য টিম প্লেড এগেইনস্ট দেয়ার রাইভালস। টিম তাদের প্রতিযোগিতার বিরুদ্ধে খেলছে। হি লিন্ড এগেইনস্ট দ্য ওয়াল। এই যে এগেইনস্ট, এই এগেইনস্ট মানে হচ্ছে হেলান দিয়ে দাঁড়ানো, মানে আপনি কোনো কিছুতে এরকম হেলান দিয়ে দাঁড়িয়েছেন, তাহলে এই ক্ষেত্রে আপনি হচ্ছে এগেইনস্ট ব্যবহার করতে পারেন। বাহাইন্ড, বাহাইন্ড মানে হচ্ছে পেছনে। এটার অর্থ যেরকম পেছনে, এটার কাজে কর্মেও একই অর্থ প্রদান করে। যেমন দ্য পুলিশম্যান ইজ রানিং বাহাইন্ড দ্য এক্সটর্শনিস্ট। এক্সটর্শনিস্ট মানে কি? চাঁদাবাজ। চাঁদাবাজদের পেছনে পুলিশ ধাওয়া করছে। এক্সটর্শনিস্ট মানে হচ্ছে চাঁদাবাজ। বিটুইন, বিটুইন বলতে যখনই হচ্ছে আপনার দুইয়ের মধ্যে বোঝানো হয়, দুইয়ের মধ্যে বোঝাইলে আমরা সেখানে বিটুইন বসাই, ঠিক আছে। দুইয়ের মধ্যে হইলে আমরা বিটুইন বসাই। আর যদি দুইয়ের বেশি হয়, দুইয়ের বেশি হইলে আমরা হচ্ছে অ্যামং বসাই। যেমন দেয়ার ওয়াজ ডিসএগ্রিমেন্ট অ্যামং দ্য টিম মেম্বার্স। তাহলে অ্যামং দ্য টিম মেম্বার্স মানে হচ্ছে টিম মেম্বারদের মধ্যে হচ্ছে যে ঝামেলা। টিম মেম্বার এখানে দুইজন না, অনেকজন আছে, এই কারণে আমরা এখানে অ্যামং বসিয়েছি। বাই, বাই মানে হচ্ছে পাশে হয়, আবার দিয়ে হয়। এখন এই যে পাশে, পাশের অর্থ হচ্ছে আপনার দুইটা এখানে জিনিস আছে। বিসাইড অর্থ পাশে, আবার বাই অর্থ পাশে। এখন দেখেন কোনটা কি ইউজ করে, কোনটা কোথায় হচ্ছে বসে। দ্য স্টুডেন্ট সেট বাই দ্য টিচার। বাই মানে হচ্ছে দেখেন স্টুডেন্ট এবং টিচার পাশাপাশি বসে আছে এবং তাদের মধ্যে একটা গ্যাপ আছে, তারা কিন্তু এবং গা ঘেঁষে বসে নাই। যদি গা ঘেঁষে বসতো সেক্ষেত্রে আমরা বাই বসাইতে পারতাম না। তাহলে বাই মানে কাছাকাছি কিন্তু একদম গা ঘেঁষে নাই। কিন্তু যদি খুবই
কাছাকাছি থাকে, একদম গা ঘেঁষে থাকে। যে দেখেন এখানে যে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে কোনো গ্যাপ নাই, গা ঘেঁষে আছে। এরকম গা ঘেঁষে থাকলে আমরা বিসাইড অথবা নেক্সট টু বসাতে পারি। দ্য স্টুডেন্ট সেট বিসাইড অথবা নেক্সট টু দ্য টিচার। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন যে মেইড, মেইডের সাথে অফও হয়, মেইডের সাথে ফ্রমও হয়। তবে কখন কোনটা হয় এইটা হচ্ছে একটা বুঝার বিষয় আছে। মেইডের সাথে ফ্রম হয়, ধরেন মেইড মানে কি, কোনো কিছু তৈরি বা কোনো কিছু দিয়ে তৈরি। যেটা দিয়ে তৈরি সেটা যদি বোঝা না যায় সেক্ষেত্রে আমরা ফ্রম বোঝাই, ফ্রম বসাই। আর যদি বোঝা যায় তাহলে আমরা অফ বসাই। আমরা এক্সাম্পল দিই। ধরেন আমি বললাম দ্য টেবল ইজ মেড অফ উড নাকি ফ্রম উড। এখন টেবল যে কাঠের তৈরি এটা কিন্তু দেখলে বোঝা যায় যে টেবলটা কাঠের তৈরি, কাঠটা দেখলে বোঝা যায়। যদি এরকম বোঝা যায় যে টেবলটা কাঠের তৈরি সেক্ষেত্রে আমরা অবশ্যই অফ বসাবো, ফ্রম বসাবো না। কিন্তু যদি বোঝা না যায় সেক্ষেত্রে আমরা ফ্রম বসাবো। যেমন দ্য পেপার ইজ মেড অফ অথবা ফ্রম উড। এখন দেখেন এইখানে কাগজ, কাগজ কি গাছের তৈরি নাকি বাঁশের তৈরি নাকি নলখাগড়ার তৈরি, এটা তো আসলে আমরা দেখে বুঝবো না। এই যে আমরা দেখে বুঝতে পারছি না, এই কারণে আমরা এখানে ফ্রম বসাবো। তাহলে দেখে বোঝা যদি না যায় সেক্ষেত্রে আমরা ফ্রম বসাবো, আর যদি বোঝা যায় সেক্ষেত্রে আমরা অফ বসাবো। এগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এগুলো আপাতত আজকে না। মেড ইন, মেড ইন মানে হচ্ছে যেই জায়গাটাতে তৈরি সেই জায়গার পূর্বে হচ্ছে ইন বসে মেডের সাথে। যেমন ওয়ালটন ফোন ইজ মেড ইন বাংলাদেশ, তার মানে হচ্ছে বাংলাদেশে তৈরি। ঠিক আছে? আমরা দেখেছিলাম যে খালি পায়ে হেঁটে গেলে, খালি পায়ে হেঁটে গেলে হচ্ছে অন ফুট হয়, খালি পায়ে হেঁটে গেলে হচ্ছে আপনার অন ফুট হয়। কিন্তু আহ, মানে খালি পায়ে না, যদি পায়ে হেঁটে যায় সেক্ষেত্রে অন ফুট হয়। কিন্তু যদি খালি পায়ে হাঁটা বোঝায়, খালি পায়ে বা একদম খালি পাটা উল্লেখ থাকে, যেমন দেখেন এখানে বলছে উই শুড গো টু শহীদ মিনার ইন বেয়ার ফুট, একদম খালি পা, ইন বেয়ার ফুট, সেক্ষেত্রে কিন্তু আমরা অন বসাবো না, আমরা হচ্ছে ইন বসাবো। ঠিক আছে? এরপর আসেন ডাই, ডাইয়ের সাথে অনেকগুলো প্রেপোজিশন বসে। যেমন ডাই অফ, ডাই অফ মানে হচ্ছে যে কোনো রোগে মারা যাওয়া। ডাই ফ্রম মানে হচ্ছে অতিরিক্ত কোনো কিছু করে মারা যাওয়া, যেমন ডাই ফ্রম ওভার থিঙ্কিং, ডাই ফ্রম ওভার ইটিং, ডাই ফ্রম ওভার ওয়ার্কিং। এরকম অতিরিক্ত কোনো কিছু যদি হয় সেক্ষেত্রে আমরা ফ্রম বসাই। কোনো দুর্ঘটনায় যদি মারা যাওয়া হয় সেক্ষেত্রে আমরা বাই বসাই। কোনো ভালো কাজের জন্য যদি হয় সেক্ষেত্রে আমরা ফর বসাই। যেমন আমি যদি বলি যে হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে দেশের জন্য মারা গিয়েছে, তাহলে এখানে আমরা ফর বসিয়েছি। আর যদি শান্তিতে মারা যাওয়া বোঝায়, যেমন হি ডাইড ইন পিস, সে শান্তিতে মারা গিয়েছে, এই ক্ষেত্রে আমরা হচ্ছে ইন বসাবো। এরপর আসেন লিভ, লিভ, লিভের সাথে আপনার অনও হয়, বাইও হয়, আবার ফরও হয়। তবে কখন কোনটা হয় এটা একটু হচ্ছে বোঝার জিনিস আছে। দেখেন আমরা এরকম প্রায় বলি যে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে? তো এই যে কোন একটা কিছু খেয়ে বেঁচে থাকা, এই ক্ষেত্রে আমরা বসাই হচ্ছে অন। যেমন দা কাউ লিভস অন গ্রাস, কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, সেক্ষেত্রে আমরা অন বসাই। এরপর আবার ধরেন বললাম যে ফিশ, ফিশ লিভ অন প্ল্যান্টস অর স্মল ইনসেক্টস। ঠিক আছে? তাহলে মাছ এগুলো খেয়ে বেঁচে থাকে। তাহলে যেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি সেক্ষেত্রে আমরা হচ্ছে অন বসাইতে পারি। আচ্ছা, এরপর আসেন লিভ ফর, লিভ ফর মানে হচ্ছে কোনো কিছুর আশায় বেঁচে থাকা। আশায় বেঁচে থাকা মানে কি, যেমন ধরেন আপনি বললেন যে, যেমন ধরেন আমাদের বাবা মা দিয়ে যদি এক্সাম্পল দেই, যেমন আওয়ার প্যারেন্টস লিভ ফর আস। তাহলে আমাদের বাবা মা আমাদের জন্য বেঁচে থাকেন, আমাদের ভালো দেখার আশায় বেঁচে থাকেন। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করতে পারি। এরপরে আসেন সর্বশেষ যেটা এখানে লিখা নাই সেটা হচ্ছে লিভ বাই। লিভ বাই মানে কি? লিভ বাই মানে হচ্ছে যে ধরেন আমি বললাম যে হি লিভস বাই অনেস্টি। তাহলে যদি এরকম হয় যে সে কোন একটা আদর্শের উপরে নির্ভর করে বেঁচে থাকে, কোন একটা নীতির উপরে বিশ্বাস করে সে বেঁচে থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বাই বসাই। তো যেমন হি লিভস বাই অনেস্টি, অথবা বললাম যে হি লিভস বাই পেইন্টিং, হ্যাঁ সে পেইন্টিং করে বেঁচে থাকে। ঠিক আছে? তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা হচ্ছে বাই বসাবো।
ওকে, আজকের সর্বশেষ যেইটা আমরা পড়বো সেটা হচ্ছে ফোন। ফোনের ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রেপোজিশন ইউজ করতে পারি? দেখেন, ফোনের ক্ষেত্রে আমরা দুইটা প্রেপোজিশন বিশেষ করে আমরা ইউজ করি। একটা হচ্ছে ওভার, আর একটা হচ্ছে বাই। তবে আরেকটা প্রেপোজিশন আছে, সেটা হচ্ছে যদি এরকম হয় যে সামওয়ান ইজ অন দা ফোন। সামওয়ান ইজ অন দা ফোন, অন দা ফোন মানে হচ্ছে যে সে ফোনে কথা বলা অবস্থায় আছে, বি অন দা ফোন। যেমন আমি বললাম যে প্লিজ ডু নট ইন্টারাপ্ট ইউর মাদার ওয়াইল শি ইজ অন দা ফোন। যখন সে ফোনে কথা বলা অবস্থায় থাকবে তখন তোমার মাকে ডিস্টার্ব করো না। তাহলে অন দা ফোন, তাহলে এই ক্ষেত্রে অন দা ফোন মানে হচ্ছে যে কথা বলা অবস্থায় আছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন কাশেম হ্যাজ বিন অন দা ফোন টু শারমিন। তাহলে অন দা ফোন মানে হচ্ছে যে কথা বলা অবস্থায় আছে, তাহলে বি অন দা ফোন মানে হচ্ছে কথা বলা অবস্থায় থাকা। এখন আসেন যে ফোনের সাথে কখন আমরা বাই বসাবো এবং কখন আমরা ওভার বসাবো। বাইও বসে আবার ওভারও বসে, তবে কখন কোনটা বসে এইটা হচ্ছে একটা ফ্যাক্ট। কখন কোনটা বসে, যদি ফোনের আগে আর্টিকেল দা থাকে সেই ক্ষেত্রে ওভার বসে। যদি ফোনের আগে কোনো আর্টিকেল না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বাই বসে। সহজ হিসাব। যেমন যেমন দেখেন, হি ইনভাইটেড মি ওভার দ্য ফোন। এখানে কেন বাই হইল না? কারণ এখানে একটা দা আছে, এই কারণে বাই হয় নাই, ওভার বসছে। আবার দেখেন, মাচ অফ হিজ ওয়ার্ক ইজ ডান বাই ফোন। এখানে বাই কেন বসছে? কারণ ফোনের আগে হচ্ছে ওভার নাই, এই কারণে, সরি, ফোনের আগে হচ্ছে দা নাই। যদি দা থাকতো সেই ক্ষেত্রে হইতো ওভার। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের হচ্ছে প্রেপোজিশন। আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা অনেকক্ষণ ধরে পড়াশোনা করলাম। শেষের দিকে একটু আমি ফাস্ট গিয়েছি, কারণ আমাদের বেসিক যে পড়াশোনাগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি আগেই বুঝে গিয়েছিলাম। এখানে আমি একটু ফাস্ট গিয়েছি, আমি একটু রিক্যাপ করে ফেলি আমরা কি কি জিনিস আসলে দেখলাম এখানে। তাহলে আমরা রিক্যাপটা করব কোত্থেকে? রিক্যাপটা করি হচ্ছে ইনটু থেকে। ইনটু মানে হচ্ছে ইন মানে ভেতরে, টু মানে হচ্ছে ভেতরের দিকে। তাহলে ভেতরের দিকে যা বোঝাতে আমরা হচ্ছে ইনটু বোঝাই। আর উপরের দিকে গিয়ে কোনোটা কিছুর উপরে পড়া বা কোনো কিছুর উপরে পা রাখা বোঝাতে আমরা হচ্ছে অনটু ব্যবহার করতে পারি। ওকে, এরপরে হচ্ছে বিলো এবং হচ্ছে আন্ডার। বিলো মানেও নিচে, আন্ডার মানেও হচ্ছে নিচে, তবে আন্ডার মানে হচ্ছে একদম ঠিক নিচে অথবা লাগোয়া নিচে বোঝাতে আমরা আন্ডার ইউজ করি। আবার আন্ডার থেকে একটু বেশি নিচে বোঝাতে আমরা বিলো ইউজ করি। জাস্ট এতটুকু জানলেই চলবে। তারপরে আমরা আহ, দেখলাম হচ্ছে, আমরা দেখলাম হইলো অ্যাক্রস। অ্যাক্রস মানে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। আর অ্যালং মানে হচ্ছে বরাবর যাওয়া। হ্যাঁ, কোন একটা পাশ বরাবর, কোন একটা রাস্তার পাশ বরাবর যাওয়া, বরাবর যাওয়া। থ্রু, থ্রু মানে হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া। পাস্ট মানে হচ্ছে পাশ দিয়ে অতিক্রম করা, আপ মানে উপরের দিকে। আর আপের বিপরীত শব্দ হচ্ছে ডাউন, ডাউন মানে হচ্ছে নিচের দিকে। ওভার এবং অ্যাভাব এটা আমরা বিস্তারিত খুব ভালো করেই পড়েছি, এটা আর ব্যাখ্যা করছি না এখানে। রাউন্ড মানে হচ্ছে কোন একটা কিছুকে কেন্দ্র করে চারদিকে ঘোরা। আউটপুট মানে হচ্ছে কোনো কিছু থেকে এই মাত্র বের হচ্ছে। ঠিক আছে? ওকে, এরপরে আমরা দেখলাম হচ্ছে ফ্রম। ফ্রম মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে অথবা হচ্ছে কোনো কিছুর হেলান দিয়ে দাঁড়ানো। বাহাইন্ড মানে হচ্ছে পেছনে। তারপরে হইলো বিটুইন মানে হচ্ছে দুইয়ের মাঝে। তারপর এমং হচ্ছে দুইয়ের বেশি হইলে আমরা এমং বসাই। বাই মানেও পাশে, আবার বিসাইড এবং নেক্সট মানেও পাশে। তবে বাই মানে হচ্ছে লাগোয়া পাশে না, একটু গ্যাপ আছে। আর বিসাইড এবং নেক্সট মানে হচ্ছে একদম লাগোয়া পাশে। ওকে, মেড অফ এবং মেড ফ্রম, যদি উপাদানটা বোঝা না যায় সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করি, কিন্তু যদি উপাদানটা বোঝা যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে অফ ব্যবহার করি। ওকে, এরপরে আমরা বুঝলাম অন ফুট মানে হচ্ছে খালি পায়ে হাঁটা, কিন্তু যদি বেয়ার ফুট হয় সেক্ষেত্রে আমরা ইন বসাই। ডাই অফ, রোগে মারা যাওয়া। ডাই ফ্রম, অতিরিক্ত কোনো কিছু করে মারা যাওয়া। ডাই বাই, দুর্ঘটনায় মারা যাওয়া। ডাই ফর, ভালো কাজের জন্য মারা যাওয়া। এবং ডাই ইন হচ্ছে শান্তিতে মারা যাওয়া। ওকে, এরপরে আমরা দেখলাম লিভ অন। লিভ মন অন মানে হচ্ছে খেয়ে বাঁচা। লিভ ফর মানে হচ্ছে কোনো কিছু আকাঙ্ক্ষায় বাঁচা। লিভ মাই মানে হচ্ছে কোনো একটা নীতি আদর্শের উপর ভিত্তি করে বেঁচে থাকা। বি অন দা ফোন মানে হচ্ছে ফোনে কথা বলা অবস্থায় আছে। আর এখানে ফোনের আগে যদি দা থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে ওভার ব্যবহার করতে পারি। আর ফোনের আগে যদি দা না থাকে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি। এখানে অনেকের মনের মধ্যে একটু প্রশ্ন রাখতে পারে যে আমরা কখন বি অন দা ফোন ব্যবহার করবো। দেখেন, বি মানে হচ্ছে যে ইজ, আর, অয়ার, এম, এগুলা, এটা যদি ভার্ব হিসেবে থাকে সেক্ষেত্রে আপনি অন ব্যবহার করবেন। কিন্তু এটা ছাড়া অন্য কোনো ভার্ব যদি থাকে, যেমন এখানে আছে ইনভাইটেড, এখানে আছে রিজার্ভ, তাইলে অবশ্যই হয় ওভার হবে আর নাইলে হচ্ছে বাই হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের প্রেপোজিশনের সেশন।